অবনীর সাথে আমার পরিচয়টা হয়েছিল খুব অন্যরকম ভাবে। আমি রিক্সায় বসে বসে রিক্সাওয়ালার জন্য অপেক্ষা করছিলাম। রিক্সাওয়ালা মামা একটা দোকানে গেছে কিছু কেনার জন্য। আমি রিক্সায় আশেপাশে তাকাচ্ছিলাম, এমন সময় কোথা থেকে একটা মেয়ে এসে বলল, এই রিক্সা ধানমন্ডি যাবেন? আমি ভেবাচাকা খেয়ে হা করে তাকিয়ে রইলাম। মেয়েটি আবারও বলল, যাবেন না? ভাড়া কত নিবেন? আমার হাসি ও রাগ দুটোই একসাথে পেয়ে গেল। বললাম, আমাকে দেখে আপনার রিক্সাওয়ালা মনে হয়? না, মনে হওয়ার কি আছে? আমার মতো একটা হ্যান্ডসাম ছেলেকে আপনার রিক্সাওয়ালা মনে হয়? আজকালকার দিনে রিক্সাওয়ালারাও হ্যান্ডসাম হয়। তাছাড়া আপনার চেহারা এমন আহামরি কিছু নয় যে রিক্সাওয়ালা ভাবা যাবে না। আমি এবার বেশ রেগে গেলাম। ভারী বজ্জাত মেয়ে তো, আমাকে রিক্সাওয়ালা বলা হচ্ছে, আবার মুখের ওপর তর্ক করে। দেখাচ্ছি মজা। বললাম, এখন যদি আমি আপনাকে 2 টাকা হাতে ধরিয়ে দেই আপনার কেমন লাগবে? আজব তো, আপনাকে আমার ভিখারি মনে হয়? না, মনে হওয়ার কিছুই নেই। আজকালকার দিনে ভিখারিরাও যথেষ্ট স্টাইলিশ। আর আপনার চেহারায় এমন আহামরি কিছু নয় যে ভিখারি ভাবা যাবে না। কথাটা শুনে মেয়েটা খুব রেগে গেল। রাগে গজ গজ করতে করতে গটগট করে হেঁটে চলে গেল। আমার বেশ মজার লাগলো ব্যাপারটায়। বসে থেকে মেয়েটা চলে যাওয়ার দেখলাম। হ্যাঁ, সেই মেয়েটি ছিল অবনী। এরপর আবারও দেখা হলো এরকমই অদ্ভুতভাবে। আমি পার্কের বেঞ্চিতে বসে বাদাম খাচ্ছিলাম। পাশেই ছোট ভাই বাদামওয়ালা ছেলেটি বসে আমার সাথে গল্প করছিল। এক সময় বলল, ভাইয়া আপনি একটু দেখেন তো, আমি একটু আসতেছি বলে হেঁটে কোথা যেন গেল। খুব সম্ভবত প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়েছে। ছেলেটি আমার পরিচিত। ওর বাবা মা কেউ নেই বলে ওর জন্য খুব মায়া হয়। একদিন ওকে কিছু বই কিনে দিয়েছি আর স্কুলে ভর্তি করে দিয়েছি। বলে দিয়েছি যেন সপ্তাহে 3 দিন হলো স্কুলে যায়। কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে প্রায় প্রতিদিনই স্কুলে যায় আর বিকেলবেলা করে পার্কে বাদাম বিক্রি করে। তাই মাঝে মাঝে আমি ওকে কিছু করে টাকা দেই যাতে পড়াশোনা বা হাত খরচ চালিয়ে নিতে পারে। তো আমি বাদামগুলো পাহারা দিচ্ছি, এমন সময় একটা মেয়ে এসে বলল, এই 10 টাকার বাদাম দিন তো। মুখের দিকে তাকিয়ে দেখি সেদিনের মেয়েটি, অর্থাৎ আজকের অবনী। মেয়েটা অনবরত মোবাইল টিপে যাচ্ছে। এতক্ষণে বুঝলাম আসল কাহিনী। সেদিনও ওকে দেখছি এভাবে মোবাইল টিপতে টিপতে এসে রিক্সায় উঠতে চাইছিল। এটাই আসল সমস্যা। আজকালকার দিনের ছেলেমেয়েরা ভালো করে কারোর দিকে তাকায়ও না, সারাক্ষণ মোবাইলের দিকে চোখ আর মনোযোগ। এই কারণে রিক্সাওয়ালা আর বাদামওয়ালার সাথে একটা চাকরিজীবীর পার্থক্যও বোঝে না। বললাম, আমাকে দেখে কি আপনার কোনো অ্যাঙ্গেল থেকে বাদামওয়ালা মনে হয়? মেয়েটা চোখ তুলে তাকালো, তারপর অবাক হয়ে বলল, আপনি? হ্যাঁ আমি। বাদামওয়ালা মনে হয়? বাদাম নিয়ে বসে থাকলে কি বাদামওয়ালা না ভেবে নাপিত ভাববো? সবসময় মোবাইলের স্ক্রিনে তাকিয়ে থাকলে তো ডোনাল্ড ট্রাম্পকেও ডিপজল মনে হবে। দেখুন, অযথা তর্ক করবেন না। মোবাইল আমার নিজের আর চোখও আমার নিজের। কাজেই মোবাইলের দিকে কতক্ষণ কিভাবে চেয়ে থাকবো সেটা একান্তই আমার ব্যাপার। একদিন বুঝবেন ম্যাডাম, আর সেদিন মনে পড়বে এই গরিবের কথা। কথায় আছে, গরিবের কথা বাসি হলেও ফলে। মেয়েটা মুখটা বাঁকা করে হেঁটে হেঁটে চলে গেল। এই ছিল আমাদের দ্বিতীয়বার দেখা। এরপর অনেক দিন আর দেখা হয়নি। তাই তৃতীয়বার যেদিন দেখা হয়ে গেল সেদিন আমি তো ওকে চিনতেই পারিনি। ভুলেই গিয়েছিলাম কবে ওর সাথে দেখা হয়েছিল। এমনিতেই একটু মন ভোলা ছেলে আমি। কফি শপে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম আর কফি খাচ্ছিলাম। হঠাৎ ও এসে আমার সামনে দাঁড়িয়ে বলল, থ্যাঙ্কস। আমি অনেকটা অবাক হয়ে তাকালাম ওর দিকে। মেয়েটাকে বেশ চেনা চেনা লাগে, কিন্তু কোথায় দেখেছি সেটা ঠিক মনে পড়ছে না। বললাম, কি জন্য থ্যাঙ্কস? সেদিন আপনি যে কথাটা বলেছিলেন তার জন্য। কি বলেছিলাম? মনে নেই আপনার? আমাকে চিনতে পারেননি? অ্যাকচুয়ালি আমি আপনাকে ঠিক চিনতে পারছি না। কোথায় দেখেছিলাম বলুন তো? আমার বন্ধুরা হা করে চেয়ে আছে মেয়েটার দিকে। তো সুন্দরী একটা মেয়ের সাথে আমি এভাবে ভাব নিয়ে কথা বলছি, সেটা ওরা ঠিক হজম করতে পারছে না। মেয়েটি বলল, আরে আপনার মনে নেই? আপনার সাথে ফার্স্ট দেখা হয়েছিল রিক্সায়।
রিক্সায় মানে? আমি কোনোদিনও কোনো মেয়ের সাথে রিক্সায় করে ঘুরিনি। আরে বাবা, আমি ঘোরার কথা বলিনি। আমি বলেছি যে আমাদের ফার্স্ট মিট হয় রিক্সায়। আপনি রিক্সায় বসেছিলেন আর আমি আপনাকে রিক্সাওয়ালা ভেবেছিলাম। ও হ্যাঁ, এবার মনে পড়ছে। এরপর একদিন বাদামওয়ালা ভেবেছিলেন, তাই না? মেয়েটি লজ্জা পেয়ে হেসে বলল, হ্যাঁ, ঠিক তাই। সেদিন আপনি একটা কথা বলেছিলেন, সেটা সত্যি সত্যি মিলে গেছে। কি বলেছিলাম বলুন তো? আপনার কি সত্যিই মনে নেই নাকি ভান করছেন বলুন তো? আসলে একটা জিনিস খুব দ্রুত ভুলে যাওয়া অভ্যাস আছে আমার, তাই আর কি এমন হয়। মেয়েটি হেসে বলল, আচ্ছা আচ্ছা। আমার বন্ধু রিয়নকে বলল, আপনি দাঁড়িয়েছেন কেন? বসুন। রিয়ন ওর চেয়ার ছেড়ে দিয়ে উঠে গিয়ে অন্য টেবিলের চেয়ার টেনে এনে বসলো। আর মেয়েটি রিয়নের চেয়ারে বসতে বসতে বলল, আপনি সেদিন বলেছিলেন মোবাইল টেপার ব্যাপারে। আপনার কথায় খুব রেগে গিয়েছিলাম, কিন্তু তার দুদিন পরেই আমি ফোন টিপতে টিপতে হাঁটতে গিয়ে একটা অ্যাক্সিডেন্ট করে ফেলি। হসপিটালের বেডে শুয়ে থাকতে হয়েছিল 15 দিন। তারপর বাসায়ও ওই রকম অনেকদিন বেডে শুয়েছিলাম। টানা 1.5 মাস রেস্টে থাকতে হয়েছিল। সেই সময়টাতে প্রত্যেক দিন আপনার কথা মনে পড়েছিল। আপনি বলেছিলেন অলওয়েজ মোবাইলের দিকে তাকিয়ে থাকলে ডোনাল্ড ট্রাম্পকেও ডিপজল মনে হবে। বাট আমি রেগে বলেছিলাম, আমার মোবাইল আমার চোখ, কতক্ষণ ওর দিকে তাকিয়ে থাকবো সেটা আমার ব্যাপার। সত্যি সেদিন আপনি ঠিকই বলেছিলেন। আমার ভুলটা বুঝতে পেরেছিলাম ঠিক অসুস্থ হয়ে বেডে থাকার সময়। আমি অবাক হয়ে মেয়েটির কথা শুনছিলাম। ওর এমন কৃতজ্ঞতা দেখে বেশ ভালো লেগে গেল ওকে। কত সুন্দর মেয়েটি। আমার বন্ধুরা ওর কথা শুনছে অবাক হয়ে। মেয়েটি বলল, আপনার কথাটা সবসময় মনে থাকবে। আসি। আমি শুধু অবাক হয়ে মেয়েটিকে দেখলাম। ও তখনই চলে গিয়েছিল সেদিন, কিন্তু আমার মনে দিয়ে গিয়েছিল একটা নতুন ঝড়ের আভাস। সেটা বুঝতে পেরেছিলাম রাতে ঘুমাতে যাওয়ার সময়। সারা রাত ঘুম হয়নি, আর বারবার মেয়েটির চেহারা আর হাসি চোখের সামনে ভাসছিল। বুঝে গিয়েছিলাম মনের ঘন্টা বেজে গেছে। কিন্তু যার সম্পর্কে কিছুই জানি না, তাকে কোথায় পাবো আমি? কোথায় গিয়ে খুঁজবো? এই হচ্ছে আমার অবনী। অ্যাক্সিডেন্টের পর সে ভাবলি আর অহংকারী মেয়েটা কত সুন্দর আর সরল হয়ে গিয়েছিল। সেই সাথে আমাকে বাধ্য করেছে একবার গভীরভাবে প্রেমে পড়েও ছিলাম প্রেমে। সে অনেক কাহিনী, কত কষ্ট আর প্রচেষ্টার পর যে অবনীর সাথে আমার আবার দেখা হলো, সেটা ছিল একটা অকল্পনীয় ব্যাপার। ওকে অনেক খুঁজেছি আমি, সেই রাস্তায়, সেই পার্কে আর কফি শপেও, কিন্তু কোথাও পাইনি। ধানমন্ডি গিয়েও কত খুঁজেছি, তবুও পাইনি। একটা সপ্তাহ শুধু খুঁজেই মরেছি, লাভ হয়নি কিছুই। 1 সপ্তাহ পরে হতাশ হয়ে হাল ছেড়ে দিয়েছিলাম। পরপর 3 বার যখন দেখা হয়েছিল, আবার হতেও পারে কিংবা নাও হতে পারে। আমার ভাগ্যে থাকলে হবে, না থাকলে হবে না। আশা ছেড়ে দিয়ে বসেছিলাম। তারপর একদিন হঠাৎ রাত্রিবেলা বাসায় ফিরছিলাম। টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আমি ছাতা মাথায় দিয়ে দ্রুত হেঁটে বাসায় ফিরছি। হঠাৎ রাস্তার পাশে একটা বাসার সামনে একটি মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখলাম। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলাম সেখানেই। যদিও বৃষ্টির তোর বেড়ে যাচ্ছিল, তবুও দূর থেকে ভেসে আসা আলোয় স্পষ্ট দেখতে পেলাম সেই মেয়েটিকে, যাকে আমি এতদিন ধরে পাগলের মতো খুঁজছি, অর্থাৎ অবনী। আমি ছাতা মাথায় দিয়ে সেখানে দাঁড়িয়ে রইলাম স্ট্যাচুর মতো। বেশ কিছুক্ষণ ওকে ভিজতে দেখলাম। ও নেচে নেচে গান গাইছিল, 2 হাত 2 দিকে মেলে আকাশের দিকে চেয়েছিল। তখন বৃষ্টির ফোঁটা টুপ টুপ করে ঝরে পড়ছিল ওর বুকে, গালে, ঠোঁটে, গলায়। আহ, এত সুন্দর দৃশ্য বোধ হয় কখনো দেখিনি আমি। এই দৃশ্য দেখে আরও একবার ওর প্রেমে পড়ে গেলাম। হা করে চেয়ে রইলাম। বেশ কিছুক্ষণ পর মেয়েটি আমার দিকে তাকালো, তারপর আস্তে আস্তে এগিয়ে এলো আমার কাছে, একদম কাছে এসে দাঁড়িয়ে গেল। আমি হাসার চেষ্টা করে বললাম, আপনি এখানে? সেই প্রশ্ন তো আমারও। আপনি এখানে? আমি তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু আপনি এই রাত্রিবেলা রাস্তার পাশে বৃষ্টিতে ভিজছেন কেন? বারে, রাস্তার পাশের বাড়িটা আমার হলে আমি তো তার সামনে ভিজতেই পারি। কি পারি না? আমি রীতিমতো অবাক হয়ে গেলাম। বললাম,
এইটা আপনার বাড়ি? জি, আমার বাড়ি। সত্যি আপনার বাড়ি? আপনাকে মিথ্যে কেন বলবো বলুন তো? এটা সত্যিই আমার বাড়ি, আমি এখানেই থাকি। আমি বেশ অবাক হয়ে গিয়েছি। এই মেয়েটাকে কত শত জায়গায় খুঁজেছি, অথচ আমার বাসার একটা বাড়ির পরেই কিনা তার বাড়ি। আমি জানতামই না, পাশাপাশি কত কাছাকাছি থেকেও জানি না এখানেই সে থাকে। আর আমি কিনা খুঁজে এসেছি সেই ধানমন্ডি থেকে। মেয়েটি বলল, কি ভাবছেন? আপনি এই বাসায় কতদিন থেকে আছেন? এই তো 3 মাস হলো উঠেছি। কেন? ও, সে কারণে বোধহয় দেখিনি। আমি তো পাশের একটা বাড়ির পরেই থাকি। সত্যি? অবনী আনন্দে লাফিয়ে উঠল। ওর আনন্দের কারণ বুঝতে পারলাম না। তবে কি সেও আমাকে একইভাবে খুঁজেছে? হয়তো বা। এটা হওয়াটাই খুব স্বাভাবিক নয়। আমিও ওকে সেই 1 সপ্তাহ পাগলের মতো খুঁজে কোথাও পাইনি, আর শেষে কিনা পেলাম নিজেরই বাসার কাছে। আমি আর কি বলবো বুঝতে পারলাম না। হাঁ করে চেয়ে রইলাম অনেকক্ষণ। কি জিজ্ঞেস করা উচিত বা কিভাবে বলবো কিছুই বুঝতে পারছিলাম না। অবনী আগে জিজ্ঞেস করলো, ওই ত্রয়ীকুঞ্জ নামের বাসাটা আপনাদের? হ্যাঁ, ওটাই আমাদের। নিজের বাসা নাকি ভাড়ায় থাকে? আমাদের নিজেরই। ত্রয়ীকার নাম? আমি একটু হেসে বললাম, আমার একমাত্র বোন ক্রয়, বাবা আর আমার চোখের মণি, তাই ওর নামেই বাসার নাম দিয়েছি। মেয়েটি একটু হাসলো, তারপর বলল, আচ্ছা, তবে যাই, আবার দেখা হবে। একই এলাকায় থাকি যখন। এরপর আর কি বা বলার থাকে। আমিও কিছু বলতে পারলাম না, চুপচাপ চলে আসলাম। কিছু দূর এগিয়ে এসে আবারও পিছনে ফিরে গিয়ে ওর বাসার সামনে দাঁড়ালাম। অবনী এখনো বাসার সামনে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এগিয়ে এসে বলল, আপনি যাননি, আবার ফিরে এলেন যে? আমি আমতা আমতা করে বললাম, একটা কথা বলতে ভুলে গিয়েছি। কি কথা বলুন? আসলে আপনি তো অনেক সময় ধরে ভিজলেন, যদি জ্বর এসে যায় ভালোভাবে মাথাটা মুছে নেবেন। মেয়েটি লাজুক ভঙ্গিতে হাসলো, তারপর হেসে বলল, আচ্ছা। আমি আবারও কিছু না বলে এগিয়ে আসতে লাগলাম। ও পিছন দিক থেকে ডাক দিল। আমি পিছনে ফিরে বললাম, বলুন। আপনার নামটা যেন কি? স্নিগ্ধ। আর আপনার? অবনী। এরপর আর কথা হলো না, শুধু চোখে চোখে তাকানো আর অনুভব করা হলো, সেই সাথে লাজুক ভঙ্গিতে হাসা। অবনী বাসার ভেতরে চলে গেল, আর আমি বারবার ওর বাসার দিকে তাকাতে তাকাতে বাসায় ফিরে আসলাম। এই ছিল অবনীর সাথে আমার পরিচয়ের গল্প। বাসায় আসার পর থেকেই শুয়ে শুয়ে ছটফট করছি। এমনিতেই গত 1 সপ্তাহ ওকে খুঁজে খুঁজে হয়রান হয়েছি। আজ বৃষ্টিতে চান করতে দেখে আরো বেশি করে প্রেমে পড়ে গেলাম। এখন কিভাবে ওকে বলবো সেটাই ভেবে পাচ্ছি না। এই যন্ত্রণা নিয়ে তো থাকাও যাবে না। বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, আমার মনেও ঝড় বয়ে চলেছে। কিছুতেই ওকে মুহূর্তের জন্য ভুলে থাকতে পারছি না। সেদিন কফি শপে এসে থ্যাঙ্কস না বললেই তো হতো, ওটা বলেই প্রেমে পড়ে দিয়ে গেল। পাগলি মেয়েটা। সারা রাত ছটফট করেই কাটালাম। সকাল হতে উঠে বের হয়ে আসলাম বাইরে। ওর বাসার সামনে এসে উকিঝুঁকি মারতে লাগলাম। গত রাতের ব্যাপারটা মনে পড়ছে। কি যে মিষ্টি লাগছিল ওকে, কিন্তু ওকে পাবো কোথায় এখন? কোনটা ওর ঘর আর কোনটাই ওর ঘরের জানালা তাও তো জানি না। এমন সময় অবনী বেরিয়ে এসে আমাকে দেখে হাসলো, কিন্তু আমি হাসতে পারলাম না। আমার মোটেও হাসি আসছে না। সারা রাত ঘুমাতে দেয়নি মেয়েটা। কি যে এক অস্থিরতায় ছিলাম। এখন ওকে ভালোবাসি বলা উচিত। আমি সারা রাত ছটফট করছি ওর জন্য, তাই আর এক মুহূর্ত দেরি না করেই গিয়ে ওকে সোজা বলে দিয়েছি, আই লাভ ইউ। অবনী অনেকক্ষণ কথা বলতে পারলো না। দেখলাম ওর চোখ ছলছল করছে। আমি ওর চোখের দিকে তাকাতেই এক ছুটে বাসার ভিতরে চলে গেল। আমি চেয়ে রইলাম ওর বাসার দিকে। বাড়ির সব জানালায় ওর মুখটা খুঁজতে লাগলাম। অবনীকে দেখা যাচ্ছে না কোথাও। কেন যে ওভাবে চলে গেল মেয়েটা, এখন তো কিছুই বুঝতে পারছি না। কিন্তু ওকে ভালোবাসার কথাটা জানাতে পেরেছি, এটাই অনেক। ওর উত্তরটা আস্তে আস্তে জানা যাবে। আমি জানি অবনী কোথাও থেকে লুকিয়ে লুকিয়ে আমাকে দেখছে, কিন্তু ওকে কোথাও দেখতে পেলাম না। অনেকক্ষণ পর রোদ উঠে গেল। বাসায় ফিরে এলাম। নাস্তা করে আবারও গেলাম ওর বাসার সামনে। অফিসে যাব এখন। সারাদিন হয়তো আর দেখা হবে না, তবুও তীর্থের কাকের মতো ওদের আগ্রহে চেয়ে রইলাম ওর বাসার দিকে। লোকজন দেখলে খারাপ ভাববে, তাই বেশি দাঁড়ানোও গেল না। হতাশ হয়ে অফিসে চলে গেলাম। অফিসে পুরোটা সময় ছটফট করে কাটালাম।
ওই মেয়েটাকে মনের কথা জানিয়েও কিছু হলো না। কিভাবে যে আবারও দেখা হবে তাও বুঝতে পারছি না। বাসায় ফেরার সময় ওর গেটের সামনে মিনিট 5-এর জন্য দাঁড়ালাম। একটু কাছেই ছিল একটা ছোট চায়ের দোকান। সেখানে বেঞ্চিতে বসে চা খেলাম, পরপর 3 কাপ। এমন সময় একটা ছোট ছেলে এসে একটা চিরকুট ধরিয়ে দিল হাতে। ওতে লেখা, কাল ভোরে বাসার সামনে আসবেন। চিরকুটটা দেখে একবার তাকালাম ওর বাসার দিকে। একটা জানালায় উকি দিল অবনী। দেখে অনেক প্রশান্তি লাগলো। খুশি মনে বাড়ি ফিরে এলাম। বারবার চিরকুটটা দেখতে লাগলাম। বেশ গোছালো হাতের লেখা, সুন্দর আর স্পষ্ট। কাগজটা নাকের কাছে নিয়ে তার ঘ্রাণ শুকলাম অনেকক্ষণ। এটা আমার অবনীর হাতের লেখা। কি যে আনন্দ হচ্ছে তা বলার মতো নয়। কিন্তু অবনীর চোখে পানি এসে গেছিল কেন, ঠিক কি কারণে ও কেঁদেছিল সেটা বড্ড জানতে ইচ্ছে করছে। ফেসবুকে ঢুকে অনেক ঘোরাঘুরি করলাম। বাংলা ইংলিশ উভয় নাম দিয়ে সার্চ দিয়েও অবনীর ছবি দেওয়া আইডি খুঁজে পেলাম না। বেশ অস্থির ফিল করছি। রাতটা যে কিভাবে কাটবে বুঝতে পারছি না। থাকতে না পেরে উঠে পড়লাম বিছানা ছেড়ে। একবার ওর বাসার দিকে যাব। একটা বার যদি ওকে দেখতে পাই এক পলকের জন্য, তাতেও শান্তিতে অন্তত রাতটা ঘুমাতে পারবো। ওর বাসার সামনে এসে কিছুক্ষণ দাঁড়ানোর পর জানালায় অবনীর মুখ দেখা গেল। এক পলক দেখে শান্তি লাগলো ভিতরে। আর দেখা যাচ্ছে না, জানালা বন্ধ হয়ে গেছে। কিন্তু অবাক হয়ে খেয়াল করলাম গেট খুলে বেরিয়ে এসেছে অবনী। অবনী বেরিয়ে এসে ইশারায় আমাকে ডাকলো। আমি একটু এগিয়ে গেলাম ওর কাছে। ও আমাকে গেটের ভিতরে ঢুকিয়ে দিয়ে গেটটা লাগিয়ে দিল। আমি অবাক হয়ে বললাম, দরজা আটকালেন যে? রাস্তায় দাঁড়িয়ে কথা বলবেন নাকি? তাও ঠিক। এবার বলুন তো, এত রাতে আমার বাসার সামনে কি করছেন? বুঝতেই তো পারছেন কি করছি। কিছু তো করছেন না, শুধু ফ্যাল ফ্যাল করে চেয়ে আছেন আমাদের বাসার দিকে। সেটাই করছি, এক পলক দেখার জন্য। কাকে? কাকে মনে হচ্ছে? আপনার বাবাকে দেখতে এসেছি। অবনী মুখ টিপে হেসে বলল, আমার বাবাকে দেখছেন? খুব রাগী কিন্তু। তাই নাকি? আমার তো সেটা মনে হচ্ছে না। রাগী বাবার মেয়ে এত রাতে একটা ছেলের সাথে বাসার সামনে কথা বলছে। বাবা দেখে ফেললে তো মেয়েটারই সমস্যা হবে। হুম, বাবা বাসায় নেই, একটা জরুরি কাজে চিটাগং গেছে। ও আচ্ছা, তাই তো বলি মেয়ের এত সাহস হলো কি করে। অবনী আবারও হাসলো, তারপর বলল, আসলে 2 দিন ধরে বাসায় আমি একা আছি। ভাইয়া ভাবি আছে, কিন্তু ওদের কি আমার দিকে খেয়াল রাখার সময় আছে? ওরা তো নিজেদের নিয়েই ব্যস্ত। আমি মাথা ঝাঁকিয়ে বললাম, আচ্ছা বেশ, এবার আমার উত্তরটা দিয়ে দিন। অবনী লজ্জা পেয়ে বলল, কিসের উত্তর? আকাশ থেকে পড়লেন মনে হচ্ছে, আমার উত্তর চাই বলে দিন চলে যাচ্ছি। অবনী লজ্জায় মাথা নিচু করে ফেলল। আমার আর বুঝতে বাকি রইল না বেচারা কি বলতে চাচ্ছে। তবুও বললাম, বলুন বলুন, বললেই চলে যাই। যদি না বলি? সারা রাত দাঁড়িয়ে থাকবো এখানে, ব্যাস। অবনী হেসে বলল, কাল উত্তর দিব, এখন যান। যান বললেন? না, যান বলে ডাকিনি, যেতে বলেছি। আচ্ছা চলে যাচ্ছি, কাল কখন দেখা হবে? জানি না। কথাটা বলে অবনী এসে গেট খুলে দিয়ে বলল, চলে যান তো এখন। আচ্ছা বাবা যাচ্ছি, সকালে আসবো 6:30টায়। অবনী আর কিছু বলল না। আমি বের হয়ে বাসার দিকে হাঁটতে আরম্ভ করলাম। এখন মনটা বেশ ভালো লাগছে। ওর মাঝে কি যে আছে আমার জানা নেই, তবে আমার সব সুখ বোধ হয় ওই হাসি মুখেই নিয়তি। রাতটা অনেক ভালো ঘুম হলো। সকালে উঠে ফ্রেশ হয়ে হাঁটতে হাঁটতে ওর বাসার সামনে আসলাম। কিছুক্ষণ ঘোরাঘুরির পর অবনী বেরিয়ে এলো। এরপর দুজনে একসাথে হাঁটতে লাগলাম। কাছে একটা পার্ক আছে, লোকজন ব্যায়াম করছে, হাঁটাহাঁটি করছে। সকালবেলা এই সতেজ পরিবেশে আমরাও হাঁটাহাঁটি করছি, যদিও আমার মনোযোগ পুরোটাই অবনীর দিকে। অবনী বলল, আচ্ছা, আপনি কবে থেকে আমার প্রেমে পড়েছেন বলুন তো? সেদিন রেস্টুরেন্টে দেখার পর। জানেন এরপর আপনাকে কত খুঁজেছি। সত্যি? হ্যাঁ, সেই কফি শপে, সেই রাস্তায়, পার্কে, ধানমন্ডিতে, কোথায় খুঁজিনি তাই বলুন। অথচ শেষে পেলাম কিনা আমারই বাড়ির উঠানে। অবনী হেসে উঠল। আমি একবার ওর হাসির দিকে তাকিয়ে থেকে বললাম, এবার উত্তরটা দিয়ে দিন মহারানী।
অবনী বলল, এত সহজে? তাহলে? যে প্রেমগুলো খুব তাড়াতাড়ি হয় সেটা তাড়াতাড়িই ভাঙে। তাহলে কতদিন সময় লাগবে প্রেম হতে? অন্তত 2-3 বছর। কি? মজা করলাম, এতদিন লাগবে না, তবে আপনাকে কিছু স্টেপ পার করতে হবে। মানে কিসের স্টেপ? অবনী একটু ভেবে বলল, প্রেম করে 2 দিন পরে ছেড়ে যাবেন কিনা সেটা কিভাবে বুঝবো? যদি বিয়ে না করেন আমাকে আগলে রাখতে পারবেন কিনা এসবও তো যাচাই করতে হবে। আমি অবাক হয়ে বললাম, এসব কিভাবে যাচাই করবেন শুনি? সেটাই তো পরীক্ষা, এই পরীক্ষায় পাশ করে গেলেই আমি আপনার। সত্যি তো? একদম সত্যি। এবার বলুন কি করবেন? আমি নির্দ্বিধায় বললাম, ওকে, বলুন আপনার কি কি শর্ত আছে। অবনী একটু চুপ থেকে বলল, নাম্বারটা নিয়ে যান, ফোনে কথা হবে। আগে ফোনে কথা বলা স্টেপ পার করি। আমি হাঁ করে চেয়ে রইলাম ওর দিকে। আগে ফোনে কথা বলার স্টেপ পার করবে, তারপর আবার কি করতে হবে? এ কেমন মেয়ে রে বাবা? অবনী বলল, আমরা আজ থেকে ঠিক 1 সপ্তাহ ফোনে কথা বলবো, বুঝেছেন? মানে 1 সপ্তাহ পর আর বলবেন না? আহা, আগে পুরোটা শুনুন। আচ্ছা বলুন। অবনী বলল, এই 1 সপ্তাহ আমি যখন আপনাকে ডাকবো তখনই আমার কাছে ছুটে চলে আসতে হবে। ফোনে কথা হবে, একে অপরকে চিনবো, জানবো, কাছাকাছি থাকবো, রোজ দেখা হবে, মাঝে মাঝে কফি খেতেও যাব। তবে শুধুমাত্র এই 1 সপ্তাহ। তারপর? এই মাসে বাকি আর 8 দিন। 7 দিন কথা হবে, 1 দিন বোনাস কথা হবে। এরপর টানা 1 মাস আমাদের কোনো যোগাযোগ থাকবে না। আমি আটকে উঠে বললাম, মানে? অবনী বলল, মানেটা খুব সহজ। 1 মাস আমাদের কোনো রকম যোগাযোগ থাকবে না। এই 1 মাসে আপনি যদি আমাকে সত্যিকারের ভাবে ভালোবেসে থাকেন তাহলে আমার প্রতি আপনার ভালোবাসা আরো বাড়বে। আর যদি আপনার ভালোবাসা মিথ্যে হয়ে থাকে এই 1 মাস আপনি আমায় ভুলে যাবেন, মায়া কমে যাবে। আপনার যদি মনে হয় ভালোবাসা বেড়েছে তাহলে আপনি 1 মাস পরে ঠিক পরের মাসের 1 তারিখে আমি যেখানে থাকতে বলবো সেখানে থাকবেন। আর যদি আপনার মনে হয় ভালোবাসা কমেছে, একসাথে থাকা সম্ভব না, তাহলে আপনার আসার দরকার নেই। আমি অবাক হয়ে চেয়ে রইলাম ওর দিকে। এত কঠিন পরীক্ষা! এমনিতেই এই 1 সপ্তাহ ঘুমাতে পারিনি আমি। এরপর 1 সপ্তাহ ফোনে কথা হলে তো আর থাকতেই পারবো না। তারপর 1 মাস কথা না বলে কিভাবে থাকবো? এ তো অসম্ভব। অবনী বলল, অসম্ভব হলে এখনই বাদ দিন, আমাকে ভুলে যান। না, পারবো না আমি। শুনুন, 1 মাসে আপনার ভালোবাসা উদাও হয়ে যাবে, কারণ ছেলেরা এত ওয়েট করতে পারে না। আর যদি ভালোবাসা বাড়ে তবে বুঝবেন আপনি আমাকে সত্যিই ভালোবাসেন। আর সেদিন থেকে আমাদের ভালোবাসা বা প্রেমের সম্পর্ক শুরু হবে। অবনীর কথায় যুক্তি আছে, মানতেই হলো। আর ওকে পাওয়ার জন্য 1টা মাস অপেক্ষা করতে পারবো। যতই কষ্ট হোক অপেক্ষা করব। অবনীকে বললাম, ঠিক আছে, আমি রাজি এই সত্য মানতে। ওকে, খুশি হলাম শুনে। আমি যার সাথে সারা জীবন কাটাবো সে কেমন কন্ট্রোল করতে পারে নিজেকে দেখতে হবে না? যাকে তাকে তো আর জীবনসাথী বানানো যায় না। আপনার প্রেমটা কত খাঁটি তাই দেখি। ওকে, আমি রাজি। তাহলে ফোন নাম্বারটা দিয়ে যান। 0178। এরপর বাসায় চলে আসলাম। আমি বারবার হাঁ করে দেখছিলাম ওকে। এই মেয়েটা এত কঠিন, সত্যি খুব কঠিন। দয়া মায়া অনেক কম ওর মাঝে। এটাই ভালো। বেশ ইমোশনাল হয়ে পড়াটা কাজের কথা নয়। এখন থেকে নিজেকে শক্ত করে নিতে হবে। এসব ভাবতে ভাবতে মনটাকে শান্ত করার চেষ্টা করছি। এমন সময় ফোন বেজে উঠল। ফোনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বার থেকে কল। রিসিভ করতে একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো। খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। তুমি? আমিও। কি করছেন? আপনার কথাই ভাবছিলাম। কি ভাবছিলেন? আপনি একসময় খুব বদরাগী আর খিটখিটে স্বভাবের ছিলেন। অবনী লজ্জা পেয়ে বলল, সত্যি তাই? আজকের আমির পিছনে কিন্তু আপনারই অবদান সবচেয়ে বেশি। তাই নাকি?
আচ্ছা ফোন রাখি, কথা বলবো না আপনার সাথে। সে কি, কেন বলবেন না? আমি আবার কি করলাম বাবা? অবনী একটু অভিমানী গলায় বলল। আমি বুঝি আপনার খালাম্মা লাগি? মানে? আমাকে এত আপনি আপনি করছেন কেন? তুমি বলা যায় না? ওরে বাব্বা, তাই জন্য একেবারে খালাম্মা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, জান এখন থেকে তুমি বলবো। বাব্বা জান বলে দিলেন? আমি শব্দ করে হেসে উঠলাম। অবনী বলল, আপনার হাসির শব্দটা খুবই সুন্দর। ছেলেদের হাসির শব্দ সুন্দর হয় নাকি? হয় না আবার? সুন্দর বুঝি মেয়েদের জন্য? ছেলেরাও সুন্দর হয়, আর মেয়েরা হয় তো সুন্দরী। বেশ মজা করে কথা বলতে পারো তুমি। অবনী মুখটা কেমন শব্দ করে বলল, আপনিও পারেন। আমি কি তোমার চাচা লাগি? ছি, এসব কি বলছেন? একটু আগে তুমিও বলেছিলে এভাবে, বুঝলে তো কেমন লাগে? খারাপ লাগে শুনতে, বুঝলা? অবনী লজ্জা পেয়ে বলল, আচ্ছা বাবা ঠিক আছে। আবার বাবা বলা হচ্ছে? অবনী হেসে ফেলল। আমারও হাসি পেয়ে গেল। ওর কথা শুনে মেয়েটা খুব মিষ্টি করে হাসে। শুধু ওর হাসির শব্দটা শুনতে ইচ্ছে করে শুনি, আরো মুগ্ধ হয়ে ওকে ভালোবাসি। আরো কিছুক্ষণ টুকটাক কথা বলার পর ফোন রেখে দিলাম। অবনী ভার্সিটিতে যাবে আর আমিও অফিসে যাব। যাওয়ার পথে একসাথে কিছু দূর যাওয়া যাবে। গুনগুন করে গান গাইতে গাইতে রেডি হচ্ছিলাম। মা এসে বলল, কি রে বাবা, এত ফুর্তি কিসের? কিছু না মা, এমনিতেই। মেয়েটা কে রে? কোন মেয়েটা? যার প্রেমে পড়েছিস? এতক্ষণ বেশ লাজুক লাজুক কথা বলছিলি, আবার গুনগুন করে গানও গাইছিস। আমি লজ্জা পেয়ে গিয়ে এসে আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আম্মু তুমিও না? আমার কথা লুকিয়ে লুকিয়ে শুনছিলে তাই না? না রে বাবা, শুনিনি। মনে হচ্ছিল তুই কোনো মেয়ের সাথে কথা বলছিস। মেয়ের সাথে কথা বললেই গলার স্বর চেঞ্জ হয়ে যায়। কই, আমার তো হয় না। সবার বেলা হবে না, স্পেশাল একজনের বেলা হবে। সেজন্যই তো বললাম, মেয়েটা কে? আমি হেসে বললাম, ওর নাম অবনী গো। তাই? বাসা কোথায় ওর? আমাদের বাসার একটা বাড়ি পরে, রিয়াদের বাসার সাথে যে বাড়িটা। ও আচ্ছা, ভাড়া থাকে তাই না? আম্মু। মেয়েটা দেখতে কেমন? তোমার মতো গো, ঠিক তোমার মতো। একদিন নিয়ে আয় বাসায়। আম্মু, এখনো প্রেম হয়নি, মাত্র তো প্রপোজ করলাম, চেষ্টায় লেগে আছি গো। হয়ে যাবে, টেনশন নিস না। আমার রাজপুত্রের মতো ছেলেকে কেউ অপছন্দ করবে না। আমি আম্মুকে জড়িয়ে ধরলাম শক্ত করে। আম্মু আমার চুল হাত বুলিয়ে দিল, দিয়ে বলল, যা বাবা, অফিসে যা, সাবধানে যাবি। আচ্ছা মা, তুমি নিজের দিকে খেয়াল রেখো। এরপর আম্মু দাঁড়িয়ে রইল আমার ঘরে। আমি হাসি মুখে বেরিয়ে আসলাম। মনটা অনেক খুশি খুশি লাগছে অবনীকে পাওয়ার জন্য। যে কোনো কঠিন যুদ্ধ করতে পারি আমি রাজি আছি, সেভাবে প্রস্তুত করছি নিজেকে। বাসার বাইরে বেরিয়ে আসতে দেখি অবনী একটা রিকশায় করে এদিকে আসছে। আমাকে দেখে রিকশা দাঁড় করিয়ে রিকশায় তুলে নিল। আমি উঠে ওর পাশে বসতে বসতে বললাম, এইটা আমাদের প্রথম রিকশা ভ্রমণ। হ্যাঁ, এরপর আর 2 দিন রিকশা ভ্রমণ হবে। মানে? তারপর আর হবে না? কাল আর পরশুদিন হবে। এরপর আব্বু চলে আসবে, তখন আর বাসার সামনে রিকশায় উঠতে পারবো না। তাছাড়া শর্ত ভুলে গেলে কিন্তু চলবে না। ওকে ম্যাম, আমি সব কঠিন সত্য মানতে প্রস্তুত। দেখা যাবে। আর যদি 1 মাস পরে আমাকে ভুলে যান তাহলে কিন্তু খুব রাগ হবে, বলে দিলাম। যার জন্য করি চুরি। থাক, আর বলতে হবে না। দেখা যাবে কত বাহাদুরি। শুধু নামের ভালোবাসা নাকি কামের ভালোবাসা বোঝা যাবে। কামেরও ভালোবাসা? কাম ছাড়া প্রেম হয় নাকি? অবনী লজ্জায় লাল হয়ে গেল একেবারে। মুখটা নিচু করে বলল, পাজি একটা। এখন তো আমাকে তুমি করে বলতে পারো নাকি? তাও বলা যায় না। যাই, আগে একটা আইসক্রিম খাওয়াতে হবে। সে তো অবশ্যই খাওয়াবো ম্যাম, অফিসের সময় হয়ে যাচ্ছে, ফিরে এসে খাওয়াই। অফিস শেষ কখন? সন্ধ্যায়। আমি সন্ধ্যায় নিয়ে আসি আইসক্রিম। না, রাতে আসবেন। আমি মুখ টিপে হেসে দুষ্টুমি করে বললাম, রাতে আসবো শিওর? যাও তো দুষ্টুটা।
রিক্সা থেকে লাফ দিয়ে মরে যাই। রিক্সা থেকে লাফ দিলে কেউ মরে না। আমি লাফানোর চেষ্টা করতে অবনী হাত টেনে ধরে বলল, এত পাজি কেন আপনি? চুপচাপ বসে থাকুন তো। খুব দুষ্টু একটা ছেলে। আমাদের দুষ্টু দুষ্টু বাচ্চা হবে কিন্তু। আবারও? যাও তো পাজিটা, তুমি নেমে যাও। আমি হাসলাম শব্দ করে। রিক্সাওয়ালা মামা দেখি মুখ টিপে হাসছে। বললাম, মামা দাঁড়ান এখানে। অবনীর মুখটা শুকিয়ে গেল। ও বলল, রাগ করে সত্যিই নেমে যাচ্ছেন? আরে না, এখানে আমার অফিস। আচ্ছা, সাবধানে থাকবেন কেমন? তুমিও টেক কেয়ার। অবনী রিক্সা করে চলে গেল। আমার মনে নতুন প্রেমের জ্বর বইতে আরম্ভ করছে। কি যে ভালো লাগা আর সুখ অনুভূতি, পাশে বসে টুকটাক খুনসুটি, অভিমান, হাসাহাসি আর ভালোবাসাবাসি। আজীবনের জন্য আমার হয়ে যাও না অবনী, বুকে আগলে রাখবো তোমায়। অফিস শেষ করে বেরিয়ে পড়লাম। দিনের বেলায় অবনীর সাথে 2 বার কথা হয় ফোনে। আমি স্বভাবত একটু দুষ্টামি করে ফেলি। অবনী খেপে যায় প্রচুর, আর ওকে খেপাতেও বেশ লাগে আমার। বাসায় ফিরে এসে ফ্রেশ হয়ে ঘুম দিলাম একটা। ঘুম ভেঙে গেল ফোনের রিংটোনের শব্দে। ঘুমের মধ্যে রিসিভ করে বললাম, হ্যালো। কি ব্যাপার মিস্টার সিদ্ধ? ঘুমাচ্ছি। গুড মর্নিং। এখন মর্নিং আপনার কাছে? তাহলে কয়টা বাজে? 9:30। আমি চমকে উঠে বললাম, 9:30? সর্বনাশ, আমার অফিস। অবনী হাসতে হাসতে বলল, আরে বাবা, এখন রাত 9:30। আমারও হাসি পেল। আমি তো সন্ধ্যাতেই অফিস থেকে এসে নাস্তা করে ঘুমিয়েছিলাম, অথচ ভেবেছি এখন সকাল। বললাম, কি করছো? জানো সিদ্ধ, তোমার ঘুম জড়ানো ভয়েসটা খুব মিষ্টি লাগে শুনতে। তাই নাকি? হ্যাঁ। তাহলে এখন থেকে রোজ অফিস থেকে বাসায় এসে ঘুমাবো, আর তুমি রাতে ফোন দিয়ে জাগিয়ে দিয়ে আমার ঘুম জড়ানো ভয়েসটা শুনবা, কেমন? আচ্ছা ঠিক আছে, এখন উঠুন তো, রাতে খাবার খেয়ে নিন। তারপর কি? তারপর আমার আইসক্রিম নিয়ে আমাদের বাসার সামনেই চলে আসুন তাড়াতাড়ি। আমি খুশিতে গদগদ হয়ে গেলাম। এখন আবারও অবনীর সাথে দেখা হবে, ভাবতেই পাচ্ছি না। আমি আইসক্রিম কিনে নিয়ে অবনীর বাসার সামনে চলে আসলাম। অবনী ফোন দিয়ে বলল, গেট খোলাই আছে, ভিতরে এসে নিচতলার বারান্দায় এক কোণায় চলে যান, আমি আসছি। আমি তাই করলাম। কিছুক্ষণের মধ্যে অবনী চলে আসলো। ওকে দেখে মিষ্টি হেসে বললাম, কেমন আছো? মনে হচ্ছে প্রথম দেখলে আমায়। না মানে, এখন কেমন আছো জিজ্ঞেস করছি আর কি। বেশ ভালো আছি। কই আমার আইসক্রিম দিন দেখি। আমি আইসক্রিম এগিয়ে দিলাম। অবনী আইসক্রিম নিয়ে খেতে আরম্ভ করে দিল। কিছু দূর খাওয়ার পর আমাকে বলল, খাবেন? না, খাবো না, তুমি খাও। বেশ মজা খেতে, একবার খেয়ে দেখুন। না, তুমি খাও। ওকে, খেতে না চাইলে জোর করে খাওয়াবো না। থ্যাংক ইউ। অবনী একাই আইসক্রিম খেয়ে যাচ্ছে, আর আমি চেয়ে চেয়ে দেখছি। বেশ সুন্দর করে আইসক্রিম খায় মেয়েটা। খাওয়া শেষ করে বলল, আমাকে থ্যাঙ্কস বলার দরকার নেই। কেন? আপনজনদের কখনো থ্যাঙ্কস বলতে হয় না। আচ্ছা, বললাম না তাহলে, ফিরিয়ে দিন আমার থ্যাঙ্কস। আমি হাসলাম। অবনী একটু এগিয়ে এসে বলল, দেখি তোমার চোখগুলো কেমন, একটু কাছ থেকে দেখি। আমি তাকালাম। ও আমার চোখের দিকে তাকিয়ে থেকে বলল, ভালো আছে, চলবে। চলবে, খুব চলবে। তোমার চোখ দেখে আমার কি মনে হয় জানো? কি? এই চোখে সমুদ্র আছে। হ্যাঁ। তাই নাকি? হারিয়ে যেতে, তলিয়ে যেতে ইচ্ছে করে। তাহলে হারাও না। হারাতে হলে আরো কাছে আসতে হবে যে। আমার শরীর শিউরে উঠল। বললাম, আসো কাছে, আরো অনেক কাছে। অবনী লজ্জা পেয়ে একটু পিছিয়ে গিয়ে বলল, এত তাড়াতাড়ি অত কাছে চলে যাব? ভুল হয়ে যাবে না? না, যাবে না। দুজন দুজনের হয়ে গেছি সেই 3 মাস আগে। অযথা নিজেদের দূরে সরিয়ে কি লাভ? অবনী একটু এগিয়ে এসে আমার পায়ের উপর পা তুলে দাঁড়ালো। তারপর 2 হাত তুলে দিল আমার গলার পিছনে।
আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে রইলাম। অবনী আস্তে আস্তে আমার মুখের কাছে এগিয়ে আসতে লাগলো। আমার বুকের ভিতর ধুকপুকুনি বাড়ছে। আমি কোথায় যেন হারিয়ে যাচ্ছি, তলিয়ে যাচ্ছি আস্তে আস্তে। অবনীর মুখটা আমার মুখের একদম কাছে। আমি আর স্থির থাকতে পারছি না, পুরো শরীর কাঁপছে আমার, ঠোঁট কাঁপছে, বুক দুরু দুরু কাঁপছে। অবনী আরও এগিয়ে এসে একদম কাছে চলে এলো। একটু হলেই আমি ওর ঠোঁট ছুঁতে পারবো। এমন সময় অবনী আমাকে ছেড়ে একটা দৌড় দিল। আমি লজ্জা পেয়ে তাকিয়ে রইলাম ওর চলে যাওয়ার দিকে। অবনী রুমে গিয়ে আমাকে ফোন দিয়ে বলল, বাসায় চলে যাও। অবনী, আমার হাত পা কাঁপছে, এত কাছে এসেও ধরা দিলে না কেন? আমার ভয় ভয় করছে, খুব লজ্জাও করছে। বলেই ফোনটা কেটে দিল। আমিও ফোন রেখে দিয়ে বাসায় চলে আসলাম। সারা রাত ভালো ঘুম হলো আমার। সকালবেলা ঘুম ভাঙলো অবনীর ফোন পেয়ে। ও বলল, তোমার ঘুম জড়ানো কণ্ঠটা খুব মিষ্টি, ইচ্ছে করে খেয়ে ফেলি। খাও না, বাধা দিয়েছে কে? সময় আসেনি এখনো। তাহলে শুনেই যাও। শুনছি তো। তুমি ওঠো ঘুম থেকে, ফ্রেশ হও। কয়টা বাজে? অনেক বেলা হয়েছে, অফিসে বের হয়ে ফোন দিও। আমিও রেডি হয়ে নিচ্ছি। ওকে। এরপর রেডি হয়ে বেরিয়ে পড়লাম অফিসের জন্য। অবনীর বাসার সামনে এসে ওকে রিক্সায় তুলে নিলাম। অবনী রিক্সায় উঠে বলল, সে কি, তুমি এইটা কি কালার শার্ট পরেছো? কেন? একদমই মানায়নি, নেক্সট টাইম থেকে এইটা পরবা না। ওকে, শার্ট কিনে দিও 2টা। ভালো কথা বলেছো। আজ সন্ধ্যায় অফিস শেষে আমাকে ফোন দিও, আমিও বের হব, তোমাকে নিয়ে শপিংয়ে যাব। আরে আমি ফাজলামো করে বললাম তো। বেশি বুঝো না। আজ তোমাকে 2টা শার্ট কিনে দেব। অবনীকে বোঝানো দায় হলো। যতই বোঝাতে যাই ততই রেগে যায়, তাই বোঝানো বন্ধ করে দিলাম। ওকে ভার্সিটিতে রেখে অফিসে চলে এলাম। অফিস শেষ করে অবনীকে নিয়ে শপিংয়ে আসলাম। সারাদিনে 2বার কথা হয়েছে, তাও অল্প অল্প করে। অনেকক্ষণ পর দেখতে পেয়ে বেশ ভালো লাগলো। অবনী আমাকে ওর পছন্দের 2টা শার্ট কিনে দিল। আমিও ওকে ওর পছন্দের একটা টপস, একটা শার্ট আর একটা ওড়না কিনে দিলাম। কেনাকাটা শেষ করে কফি শপে কিছুক্ষণের জন্য আড্ডা দিয়ে বাসায় ফিরে আসলাম। অবনীকে ওর বাসার সামনে নামিয়ে দিয়েছি। বাসায় এসে ঘুমাতে হলো। রাতে ঘুমাতে লেট হয়ে যায়, তাই এখন একটু ঘুমিয়ে নেওয়া দরকার। ঘুম ভাঙলো অবনীর ফোন পেয়ে। রিসিভ করে বললাম, হ্যালো। তোমার ঘুম কাতুরে গলাটা শোনার জন্যই ফোন দিলাম। জানি। কয়টা বাজে গো? এই তো রাত 10টা। উঠে ডিনার করে নাও। তুমি খেয়েছো? হ্যাঁ, খেয়েছি। এবার উঠে খেয়ে এসে আমাকে ফোন দাও তো। আমি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে এসে ওকে ফোন দিলাম। অবনী বলল, একবার আসবা? আসতে তুমি বলছো, আমি না গিয়ে কি থাকতে পারি? এক্ষুনি আসছি। ফোনে কথা বলতে বলতে ওর বাসার সামনে চলে এলাম। অবনী বলল কালকে সে জায়গাটায় চলে যেতে। আমি তাই করলাম। বারান্দায় গিয়ে অপেক্ষা করতে লাগলাম। অবনী এসে বলল, খুব কষ্ট হলো তাই না? আরে না, কষ্ট হবে কেন? এত রাতে ঘুম থেকে ডেকে তুলে এখানে নিয়ে এলাম। ব্যাপার না। তুমি এলে আমার খুব ভালো লাগে। আমারও তো আসতে খুব ভালো লাগে। তাই পরশুদিন আব্বু চলে আসবে, আর এত রাতে দেখা হবে না। দেখা হবে, কথা হবে না। তুমি শুধু একবার জানালায় মাথা বের করে তাকাবা, তাহলেই হবে। আমি রাস্তা থেকে তোমাকে দেখে যাব। ওকে, এখন তো দেখা হলো, এবার যাও। আর কিছুক্ষণ থাকি না। ভাইয়া যদি এসে যায়, ও এখনো জেগে আছে। আচ্ছা তাহলে যাচ্ছি, টেক কেয়ার। আমি চলে যাওয়ার জন্য পা বাড়াতেই অবনী পিছন থেকে ডাক দিল। আমি পিছনে ফিরে তাকালাম। অবনী কোনো কথা না বলে ছুটে এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি কি বলবো বুঝতে পারলাম না। ওকে জড়িয়ে ধরতে গিয়েও ধরলাম না। একটু পরে আমিও 2 হাতে ধরে ফেললাম ওকে। এভাবে চলে গেল অনেকটা সময়। অবনী আমাকে ছেড়ে দিয়ে লাজুকভাবে তাকালো, তারপর এক ছুটে চলে গেল ভেতরে। আমি কিছু না বলে আস্তে আস্তে বেরিয়ে এলাম বাসা থেকে। অবনী আমার বুকে মাথা রাখার পর থেকে যতটা শান্তি লাগছে, ততটাই অস্থিরতাও লাগছে। কেন লাগছে বুঝতে পারছি না। ইচ্ছে করছে আরও একবার ওকে জড়িয়ে ধরি।
আমি বাসায় এসে ওকে কল দিলাম, ও রিসিভ করে চুপ করে আছে। বললাম, অবনী হুম, কি করছো? শুয়ে আছি, আর ভাবছি কি ভাবছো অবনী? তোমার বুকে অনেক শান্তি। আমি অবাক হয়ে বললাম, সত্যি অবনী? তোমাকে বুকে নিয়ে আমিও খুব শান্তি পেয়েছি। আর একবার ধরবেন? কিভাবে, কখন? থাক। কণ্ঠ শুনে বুঝতে পারলাম অবনী লজ্জা পাচ্ছে। ওহ, গুড নাইট বলে ফোন রেখে দিল। আমার ইচ্ছে করলো এক্ষুনি ছুটে চলে যাই ওর কাছে। সকালবেলা ঘুম থেকে উঠে অবনীকে ফোন দিলাম। ও রিসিভ করে ঘুম ঘুম গলায় বলল, হ্যালো। কি ব্যাপার মহারানী, আজ ফোন দিলেন না যে? আসলে আমি ঘুমিয়েছিলাম, তোমার ফোন পেয়ে ঘুম ভাঙলো। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও তাহলে। বলো, কেমন আছো? খুব ভালো লাগে গো। কখন উঠলে ঘুম থেকে? এইমাত্র উঠেই ফোন দিলাম। আজ খুব আরাম করে ঘুমিয়েছি। কেন বলো তো? কেন? সুখে, তোমার পরশে, সুখের আবেশে আমাকে অনেক শান্তি দিয়েছে। এত শান্তির ঘুম আমি কখনো ঘুমাইনি। আমি হেসে বললাম, ভালো তো, আমিও তো এত শান্তির ঘুম কখনো ঘুমাইনি। তো ম্যাডাম, এখন তো 9টা বাজে প্রায়, আমার অফিসের টাইম হয়ে এলো, ফ্রেশ হয়ে অফিসে বেরোতে হবে। ও হ্যাঁ, যাও বের হও তাড়াতাড়ি। আর তুমি? আমি তো ঘুমাচ্ছি। ঘুমাবা? আজ কিন্তু লাস্ট দিন, এরপর আর রিক্সা একসাথে যেতে পারবো না, তোমার আব্বু আজ চলে আসবে। অবনী বলল, ভুলেই গেছিলাম। আচ্ছা, আমিও রেডি হয়ে নিচ্ছি, তারপর আসছি। তুমি বের হও, খেয়ে নিও অবশ্যই। তুমিও খেয়ে নিও অবনী। এরপর তাড়াতাড়ি গোসল সেরে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অবনী রিক্সায় বসে আছে, আমাকে দেখে আসলো। আমি গিয়ে রিক্সায় উঠলাম। ও একটু কাছে সরে এসে বলল, এত শুকনো লাগছে কেন? তুমিও না, রোজ রোজ এক কথা। গত রাতেই তো দেখা হলো, একদিনে কেউ শুকিয়ে যায় বুঝি? যায় না আবার। তুমি দিন দিন খুব শুকনা হয়ে যাচ্ছ। আমি হাসলাম ওর কথা শুনে। মেয়েটা আমাকে নিয়ে এত চিন্তা করে জানতামই না তো। বললাম, আমাকে নিয়ে এত চিন্তা করলে আপনিও শুকিয়ে যাবেন ম্যাডাম। তোমাকে নিয়ে চিন্তা হওয়াটা স্বাভাবিক। যাই হোক, নতুন শার্টটা পরনি কেন? ইস, মিস্টেক হয়ে গেল। আচ্ছা, রাতে কিন্তু নতুন শার্টটা পরে আসবা বাসার সামনে। তুমি শুধু বারান্দায় থেকে তাড়িয়ে দাও, কখনো তো ভেতরে নিয়ে গেলা না। অবনী লজ্জা পেয়ে বলল, আচ্ছা, আজ যাও। সত্যি? সত্যি। বারান্দা দিয়ে এসে সিঁড়িতে উঠবা, তারপর সোজা উপরতলায় 4 নম্বর রুমটায়। যদি কেউ দেখে ফেলে? তাহলে আর কি, চোর চোর বলে ধাওয়া করবে। তাহলে উপায়? অন্য ব্যবস্থা নাই? আছে, বাসার পিছন দিক দিয়ে পাইপ বেয়ে উঠে আসতে পারবা? একবার দেখতে হবে পারবো কিনা। অবনী মুচকি হেসে বলল, আজ তো ভাইয়ার মিটিং এ গেছে, টায়ার্ড হয়ে ফিরবে। ভাইয়া ঘুমিয়ে যাওয়ার পর সহজে ঘুম ভাঙে না। তুমি আজ বাসার ভিতর দিয়ে এসো। ওকে মহারানী, আপনার যা হুকুম হয়। এবার অফিসে যাও, সাবধানে থেকো কেমন? তুমিও টেক কেয়ার। অবনী আমাকে অফিসের সামনে নামিয়ে দিয়ে রিক্সা নিয়ে চলে গেল। আমি ওকে বিদায় জানিয়ে এসে অফিসে বসলাম। মনে অন্যরকম ভালো লাগার ছোঁয়া। গত রাতের ব্যাপারটা এখনো মনে সুখ এনে দিচ্ছে। ভালোবাসার স্পর্শ এত সুন্দর হয় আমি জানতাম না। অবনী কিছুক্ষণ বাদে ফোন আমি রিসিভ করে বললাম, ক্লাস নেই? ক্লাসেই যাচ্ছি। কেন যেন কিছুই ভালো লাগছে না, বারবার তোমার কথাই মনে পড়ছে। আমি হাসলাম, আমারও তো বারবার ওর কথাই মনে পড়ছে। কি অদ্ভুত টানা দুটি মনের। অবনীর সাথে কিছুক্ষণ কথা বলেই ফোন রেখে দিলাম। ব্যস্ত হয়ে পড়লাম অফিসের কাজে। সারাদিন কাজ নিয়েই পড়ে রইলাম, তবুও বারবার মনে পড়ে যাচ্ছিল অবনীকে আর ওর সেই মিষ্টি স্পর্শকে। খুব মিস করছি পাগলিটাকে। দুপুরবেলা লাঞ্চের সময় একবার কথা বললাম অবনীর সাথে। ও নিজেও খুব ইমোশনাল হয়ে পড়েছে, বুঝতে পারছি। আমিও যতটা পাগল হয়ে যাচ্ছি ও ঠিক ততটাই হয়েছে বোঝা যাচ্ছে। বললাম, অবনী তুমি ঠিক আছো? হ্যাঁ, কেন? আমার তো মনে হয় ঠিক নেই। কেন মনে হলো? কোথাও কিছু একটা ভাঙছে বোধ হয়। অবনী লজ্জা পেয়ে বলল, তুমিও না, যাও রাখলাম। ও
ও লজ্জা পেয়ে ফোন রাখলো। আমি জানি বুকটা কিভাবে ফাটছে দুজনের। একে অপরকে সত্যি অনেক ভালোবেসে ফেলেছি। এরপর মনোযোগ দিয়ে কাজ করলাম। অফিস শেষ করে বাসায় ফিরে এলাম। রোজকার মতো একটু ফোনে কথা বলে ঘুমিয়ে পড়লাম। আজ খুব টায়ার্ড ছিলাম বলে আর ঘুম ভাঙতে চাইলো না। বুঝলামও না কিছু। অবনী ফোন দিল ঠিক 11:30টায়। অভিমানী কণ্ঠে বলল, ভেবেছিলাম আজ তুমি একাই জাগবে। সরি। তাড়াতাড়ি আসো এখন। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না। তাড়াতাড়ি বের হয়ে ওর বাসার সামনে চলে আসলাম। অবনীর দরজা খুলে দিল। তারপর আমাকে নিয়ে গেল ওর রুমে। অবনী একটা নীল রঙের সালোয়ার কামিজ পরেছে। দারুণ লাগছে আজ ওকে। এক্সট্রা কি সেজেছে বুঝলাম না, তবে খুব অপূর্ব দেখাচ্ছে। ও একটা ফ্লাক্স থেকে গরম কফি ঢেলে দিল। কফিতে চুমুক দিতে দিতে দুজন আস্তে আস্তে গল্প করতে লাগলাম। ও বলল, শার্টটা তোমায় মানিয়েছে বেশ। তোমার পছন্দ বলে। তোমাকে সব দেশেই মানায়। তাই নাকি? অবনীর চোখে চোখ পড়তে ও চোখ নামিয়ে নিল। কফি খাওয়া শেষ করে ওর দিকে তাকালাম। অবনী আমার একদম কাছে বসে আছে, আমার ডান পাশে। ও একটু একটু করে কাছে এগিয়ে এলো। আমিও একটু একটু করে কাছে এগিয়ে গেলাম ওর। অবনী আমার চোখের দিকে তাকিয়ে আমার কাঁধে মাথা রাখলো। আমি আর চোখে দেখছি ওর ঠোঁট কাঁপছে। এত কাছ থেকে এত সুন্দর ঠোঁট জোড়া দেখবো ভাবতেও পারিনি। কি সুন্দর আর মিষ্টি। অবনী বারবার নিচের ঠোঁটটা কামড়ে ধরছে। আমি অজান্তে একটা আঙ্গুল দিয়ে ওর ঠোঁট ছুঁয়ে দিলাম। কেঁপে উঠলো অবনী। আমিও কেমন যেন পাগল হয়ে যাচ্ছি। ওকে এত নেশামারা দেখাচ্ছে কেন? নেশা লেগে যাচ্ছে চোখে। একটু এগিয়ে এসে দু হাতে ওর মুখটা ধরে কাছে টেনে নিয়ে আলতো করে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। অবনীর ঠোঁট এতটাই মিষ্টি যা বলার মতো না। আলতো করে একটা চুমু দেওয়ার পর ছেড়ে দিয়ে যাব এমন সময় অবনী একটা কামড় বসিয়ে দিল। আমি ওর মাথাটা ছেড়ে দিলাম। তাকিয়ে দেখি অবনী লজ্জায় চোখ খুলছে না, বন্ধ করেই আছে। আমি একটা হাত ওর কোমরে হাত দিয়ে ওকে কাছে টেনে নিলাম। অবনী এবার চোখ খুলে আমার বুকের মাথা রেখে বিড়বিড় করে কি যেন বলল। আমি বুঝতে পারলাম না সে কথা। বললাম, কি গো? আই লাভ ইউ বলে আমার গলায় মুখ লুকিয়ে ফুপিয়ে উঠল। ও কি কাঁদছে? অবনীকে ছাড়াতে গেলাম, কিন্তু আরো শক্ত করে চেপে ধরলো আমায়। তারপর আমার গলায় ঠোঁট ছুঁয়ে দিতে লাগলো। আমি হারিয়ে যাচ্ছি সুখের অতলে। এত সুখ কেন ওর স্পর্শে? আমার গলায় অসংখ্য চুমু দিল। তারপর আলতো করে ঠোঁট ছুঁয়ে দিল আমার গলায়, কানের নিচটাতে। আমিও পাগলের মতো ওকে ঝাপটে ধরে আবার ঠোঁটে একটা চুমু দিলাম। জানি না আজ কি হয়েছে দুজনার, কোন মাদকতায় মাতাল হয়ে যাচ্ছে দুজনে। অবনী আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখলো। আমি ওকে শক্ত করে চেপে ধরলাম আমার বুকে। ও বুকে মাথা দিয়ে দু হাতে খামচি দিয়ে ধরলো আমার পিঠে। আমিও ওকে গায়ের সমস্ত জোর দিয়ে চেপে ধরে আছি। সুখের ভেলায় ভেসে যাচ্ছি দুজনে। আমি চোখ বন্ধ করে আছি, আবেশে চোখ খুলতে পারছি না। অবনীও চোখ মেলাচ্ছে না, শুধু জড়িয়ে ধরছে আমায়, আরো নিবিড়ভাবে ধরে ফেলেছে। অবনীকে বুকে জড়িয়ে রাখলাম অনেকক্ষণ। এরপর ও আস্তে আস্তে মুখ তুলে আমার দিকে তাকালো। একেবারে লজ্জায় ওর ছোট মুখটা লাল বর্ণের হয়ে উঠেছে। ও ভালোভাবে চোখও মেলাচ্ছে না। আমি বললাম, কি গো লজ্জাবতী লতিকা, কি ভাবছ? কিছু না। কথাটা বলেই অবনী আবারও আমার বুকে মুখ গুজে দিল। আমিও সুখের পরমাবেশে ওকে জড়িয়ে ধরে রাখলাম। মনে হচ্ছে এত সুখ আর পৃথিবীতে কোথাও নেই, যতটা অবনীর বুকে ধরে রাখলে অনুভব করছি। আমি সত্যি আজ বড্ড খুশি। অবনী বলল, তোমার বুকে এত শান্তি কেন সিক্ত? সত্যি? হ্যাঁ, এত সুখ আর এত প্রশান্তি ইচ্ছে করে 1000 বছর ধরে রাখি। রাখো, মানা করছে কে? রাখবো তো, তোমাকে আর কোথাও যেতে দিব না। অবনী বুকের ভিতরে মিশে যেতে চাইছে। আমি ওকে ধরে আবেশে চোখ বুজে রইলাম। এভাবে কতক্ষণ কেটে গেল জানি না। এখন পর অবনী মাথা তুলে আমার দিকে তাকালো, বলল, কয়টা বাজে? আমি ঘড়ির দিকে তাকিয়ে বললাম, 1টা। সে কি, এত রাত হয়ে গেছে? সত্যি তো, অনেক রাত হয়ে গেছে, বুঝতেই পাইনি। আচ্ছা, তাহলে তুমি বাসায় যাও এখন। যেতে ইচ্ছে করছে না। আমারও তো তোমাকে ছাড়তে ইচ্ছে করছে না, কিন্তু যেতে তো হবে। যাও প্লিজ। আমার ইচ্ছে করলো ওকে বলি না গেলে হয় না, কিন্তু সেটা বলতে পারলাম না। বললাম, আচ্ছা যাচ্ছি, তুমি নিজের খেয়াল রেখো। তুমিও রেখো, আর তাড়াতাড়ি ঘুমিয়ে যেও। আচ্ছা ঠিক আছে, তুমিও। অবনীকে রেখে বেরিয়ে আসলাম। দ্রুত চলে এলাম সেখান থেকে। বাসায় ফিরে ওকে কল দিয়ে জানালাম বাসায় এসে গেছি। ও
ও বলে দিল তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে, তারপর ফোন রেখে দিল। কিন্তু ঘুমাতে বললেই কি আর ঘুম আসে? এত সুখের পর, ওকে এত কাছে পাওয়ার পর দু চোখের সব ঘুম উধাও হয়ে গেছে। এখন ওকে কাছে পেতে খুব ইচ্ছে করছে আবার ওর কাছে চলে যাই, কিন্তু তা তো সম্ভব না। অনেক কষ্ট করে ঘুম এলো না, সারা রাত জেগে রইলাম। একেবারে ভোরবেলা একটু একটু ঘুম চোখে এলো। ঘুম ভেঙে গেল অবনীর ফোনের শব্দে। রিসিভ করে ও কানে ধরতেই বলল, আরে ঘুমাচ্ছ নাকি এখনো? তাড়াতাড়ি ওঠো। কেন? কেন আবার? 9:30 বাজে। অফিসে যাবা না? 10টায় না তোমার অফিস? সে কি, এত দেরিতে ফোন দিলে কেন? আমি নিজেও ঘুমোচ্ছিলাম। আচ্ছা, আমি তাহলে রেডি হয়ে অফিসে যাচ্ছি। তুমি আজ একাই চলে যেও, কেমন? ঠিক আছে, যাও। ওঠো তাড়াতাড়ি প্লিজ। তারপর আমি দ্রুত উঠে রেডি হলাম। তারপর সিএনজি নিয়ে অফিসে চলে আসলাম। অফিসে পৌঁছে ফোন দিলাম অবনীকে। ও রিসিভ করে বলল, গেছো? হ্যাঁ, তুমি কি করছো? আমিও রেডি হচ্ছি। আজ আমাদের দেখা হলো না সকালে, ভাল লাগে না। অর্ধেক রাত অবধি তো আমার সাথেই ছিলা, তবুও মন ভরেনি। আমি হেসে বললাম, সারা জীবন প্রত্যেকটি রাত একসাথে থাকলেও মন ভরবে না। না রে পাগলি। তাও ঠিক। তুমি খেয়ে বেরিয়েছো? না, খাবার সময় পেলাম কখন? তাহলে খাবা না? এখন না, পরে খাবো। না প্লিজ, এক্ষুনি খেয়ে নাও। আমার সাথে যে 2 মিনিট কথা বলবা, এইটুকু সময় নাস্তা খাওয়া হয়ে যাবে। প্লিজ সিদ্ধ বাবুটা খেয়ে নাও। আমি হেসে বললাম, তুমি এত ভালো কেন? যাও তো পাজি, খেয়ে নাও তাড়াতাড়ি। অবনী ফোন রেখে দিল। কিন্তু আমি তো জানি ও সত্যি কত ভালো একটা মেয়ে, আমার কত খেয়াল রাখে, কত ভালোবাসে আমায়। বাইরে এসে নাস্তা করে নিয়ে তাড়াতাড়ি অফিসে চলে আসলাম। এরপর সারাদিন মনোযোগ দিয়ে কাজ করলাম। অবনীকে ফোন দিলাম একদম বিকেলবেলা। কয়েক মিনিট কথা বলার পর আবারও কাজ মন দিলাম। এভাবেই সময় চলে যেতে লাগলো। অফিস থেকে বাসায় ফিরে ঘুম দেয় অবনী, ঘুম থেকে জাগিয়ে দেয়। অনেকক্ষণ ফোন আলাপ করি, আবারও রাতের খাবার খেয়ে কথা বলতে বলতে ঘুমিয়ে যায়। অফিসে যাওয়ার পথে ওকে একবার দেখে যাই। আমি রাস্তায় থাকি আর ও বেলকনিতে এসে দাঁড়ায়। এভাবে দিন চলতে লাগলো আমাদের। একে অপরকে গভীরভাবে ভালোবাসতে শুরু করলাম। 1 সপ্তাহ হয়ে গেল। অবনী ফোন দিয়ে বলল, কেমন আছো সিদ্ধ মশাই? ভালো, তুমি? ভালো না। কেন? এরপর আর তোমার সাথে কথা হবে না, তাই। মানে? শর্তের কথা ভুলে গেছো নাকি? শর্তে ছিল 1 সপ্তাহ আমরা কথা বলার পর 1 মাস যোগাযোগ থাকবে না। সে কি, কবে? সত্যি এই কয়েকদিনের সুখের আবেশে আমি সত্যের কথা ভুলেই গেছিলাম। কিন্তু সত্যি যদি তাই হয়, আমি তো নির্ঘাত মরে যাব। অবনীর সাথে কথা না বলে থাকতেই পারবো না আমি। এটা কিছুতেই হতে পারে না, কিছুতেই না। কিন্তু অবনীকে বোঝানো দায় হলো। ওকে যতই বোঝাই আমি থাকতে পারবো না, অবনী ততই বেঁকে বসে। এক সময় বলল, সামান্য এইটুকু কষ্ট সহ্য করতে পারবে না? কোনো বড় সমস্যা হলে কিভাবে ম্যানেজ করবে? আমিও জেদ করে বললাম, ঠিক আছে, আমিও আর ফোন দিব না, ফোন রাখো। আর কোনো কথা না বলেই ফোন রেখে দিলাম। আমি তো জানি অবনী আমাকে অনেক ভালোবাসে। ও কিভাবে থাকবে আমায় ছাড়া? ও যদি থাকতে পারে তাহলে আমাকেও থাকতে হবে। জেদ চেপে রেখে অফিসে কাজ করলাম। লাঞ্চের সময় খুব মিস করলাম অবনীকে। প্রতিদিন এই সময় আমি অবনীকে কল দিয়ে কথা বলতাম। আজ আর সেটা হলো না। খুব মন খারাপ হয়ে গেল আমার। এরপর অফিস থেকে বের হয়ে একটা রিক্সা দুজনে ছেলে মেয়েকে হাসাহাসি করতে দেখে আমার অবনীকে মনে পড়ে গেল। কেন যে এত নিষ্ঠুর হলো, এতটা নিষ্ঠুর হতে পারলো? সেদিন ওই রাতে আমাকে এত কাছে পেয়েও আজ এভাবে যোগাযোগ বন্ধ করে দিতে পারলো। ও কি আমাকে ভালোবাসে না? কেন এই নিষ্ঠুরতা করলো? মেয়েটা যতটা ইমোশনাল ঠিক ততটাই নিষ্ঠুর, দয়ামায়াহীন। ভালো লাগছে না কিছু। মনটা শুধু অবনী অবনী করে ছটফট করছে। এসব ভাবতে ভাবতে রাস্তা পাশ দিয়ে হাঁটছিলাম। হয়তো ভুলবশত একটু অসচেতন হয়ে পড়েছি। একটা গাড়ি এসে জোরে ধাক্কা দিল। আমি কিছু বুঝে উঠতে না পেরে টাল হারিয়ে পড়ে গেলাম রাস্তার উপর। এরপর আমার আর কিছু মনে নেই। আমার জ্ঞান ফিরলে তাকিয়ে দেখি আমি হাসপাতালের বিছানায় শুয়ে আছি, আর আমার পাশে মাথার কাছে বসে আছে অবনী। আমি অবাক হয়ে বললাম, তুমি? অবনীর চোখে পানি ছলছল করছে। ও বলল, অন্য কারো থাকার কথা নাকি? না বাবা, বলছি যে তুমি কিভাবে জানলা আমি এখানে? আর আমি এখানে এলামই বা কিভাবে? অবনী বলল, লোকজন নিয়ে এসে ভর্তি করিয়ে দিয়েছে। আর একটা লোক তোমার কল লিস্ট থেকে আমার নাম্বার পেয়ে আমাকে জানিয়েছে, তাই ছুটে চলে আসলাম। জানো আমি কত ভয় পেয়ে গেছিলাম।
অবনী কেঁদে ফেললো। আমি ওকে সান্ত্বনা দিয়ে বললাম, আমার তো কিছু হয়নি, এই তো আমি ভালো আছি আর সুস্থ আছি একদম, তুমি চিন্তা করো না অবনী। অবনী আমার হাত জড়িয়ে ধরে ডুকরে ডুকরে কেঁদে উঠলো, কাঁদতে কাঁদতে বলল, আর কখনো এরকম বলবো না। আমি তো রাতেই তোমাকে কল দিতাম। তোমার সাথে কথা না বলে আমি কি থাকতে পারি? তাহলে তখন ওভাবে ফোন রাখলাম? তোমাকে একটু কষ্ট দেওয়ার জন্যই বলেছিলাম। এখন তো অনেক কষ্ট পেয়েছি। হ্যাপি? অবনী আমাকে জড়িয়ে ধরে বলল, সরি সিক্ত, আমার ভুল হয়ে গেছে, আর কখনো এমন করব না। সরি সরি, প্লিজ আমাকে মাফ করে দাও। একটা চুমু লাগবে। অবনী মাথা তুলে টুক করে কপালে একটা চুমু দিয়ে বলল, এই যে দিলাম। কপালে? অন্য কোথাও দাও। অবনী লজ্জায় মুখ নিচু করে বলল। পারবো না। অবনীর লাজুক চেহারা দেখে তাকিয়ে থেকে বললাম, আরে বাবা দিয়ে দাও তো তাড়াতাড়ি। অবনী এগিয়ে এসে আলতো করে আমার ঠোঁটে ঠোঁট রাখলো। আমিও গভীর আবেশে ওর মাথাটা চেপে ধরে অনেকক্ষণ ধরে চুমু দিলাম ওর ঠোঁটে। অবনী মাথা তুলে আর কথা বলতে পারলো না, একদম লজ্জায় লাল হয়ে গেছে। তারপর বলল, অনেক রাত হয়ে গেছে, আমি বাসায় যাব। আব্বু বাসায় আছে। আচ্ছা যাও তাহলে। তোমার আম্মুকে ফোন দিয়েছি, উনি চলে আসলেই আমি চলে যাব। আমি ওর চোখের দিকে চেয়ে রইলাম অনেকক্ষণ ধরে। এমন সময় আমার আম্মু চলে এলো। আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে বলল, কি হয়েছে বাবা তোর? সেরকম কিছু না আম্মু, আমি একদম ঠিক আছে, দেখো। এই কি তোর হবনি? আম্মু অবনীর দিকে তাকিয়ে খুশি হয়ে ওকে বুকে টেনে নিয়ে বলল, বা এত সুন্দর একটা মেয়ে আমি তো কল্পনাও করিনি তোর বউ এত সুন্দর হবে। এরপর অবনীর সাথে আরো দু একটা কথা বলে আম্মুকে গিয়ে ওকে সিএনজিতে তুলে দিয়ে আসলো। ভিতরে এসে আমাকে খাবার খাইয়ে দিতে দিতে বলল, আমরা একটা লক্ষ্মী মেয়ে পেলাম, বুঝলি স্নিগ্ধ? তোর আব্বু অনেক খুশি হবে, দেখিস। মেয়েটা বেশ ভালো রে, আমার খুব মনে ধরেছে। আম্মু, আমারও পড়াশোনাটা শেষ হয়ে গেলে ওকে বউ করে আনবা। আচ্ছা বাবা, এবার খেয়ে নে, তো বেশি করে। আমাকে তুলে খাইয়ে দিল। আম্মু আমাকে তুলে খাইয়ে দিল। অবনীকে নিয়ে অনেক গল্প করলাম আম্মুর সাথে। তারপর আমি ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালে অবনী আমাকে দেখতে চলে এলো। অবনী আসার পর আম্মু বাসায় গেল ফ্রেশ হওয়ার জন্য। আমি অবনীকে কাছে টেনে নিয়ে ওর গাল টেনে নিয়ে বললাম, আম্মু তো তোমার খুব প্রশংসা করলো। তাই? কি কি বলেছে? মেয়েটা অনেক ভালো, অনেক মিষ্টি, লাজুক, এইসব নানান কথা। এসবের পিছনে কিন্তু তোমারই অবদান সবচেয়ে বেশি। কিভাবে? তোমার জন্যই তো এতটা চেঞ্জ হতে পেরেছি। আমি কখনো এতটা ভালো ছিলাম না। আমি হেসে বললাম, আমার লক্ষ্মী বউটা। তারপর ওর কোমরে হাত দিয়ে আরেকটু কাছে টেনে নিলাম। অবনী শিউরে উঠে বলল, উহু, সুরসুরি লাগছে তো। কেন? কোমর থেকে হাতটা সরাও। না, সরাবো না। আমি আরো শক্ত করে চেপে ধরলাম ওর কোমরটা। অবনী শিউরে উঠে একদম আমার বুকে এসে মুখ গুজে দিল। আমি এক হাত ওর কোমরে চাপ দিয়ে বললাম, এবারও সুশ্রী লাগছে? ভালো লাগছে। তাহলে আরেকবার দেই। অবনী আমার বুকে দুটো মাইট দিয়ে বলল, দুষ্টুটা। আম্মুকে বলেছি আমার স্টাডিটা শেষ হয়ে গেলে তোমাকে বউ করে আনতে। সত্যি? আমি যে এই মেয়েটার জন্য একদম পাগল হয়ে যাচ্ছি। অবনী আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, তাড়াতাড়ি একটা ব্যবস্থা করে ফেলো, আমিও তোমার বউ হতে চাইছি। আমি ওর কোমরটা চেপে ধরে ওকে একটানে কাছে এনে আমার কোলের ওপর বসিয়ে নিলাম। তারপর একটু এগিয়ে এসে ঠোঁট ছোঁয়ার চেষ্টা করতে অবনী আমার ঘাড়ে মুখ গুজে দিল। দু হাতে আমাকে জড়িয়ে ধরে বলল, এই না। আমি ওর বাধা শুনলাম না, আরো কাছে যাওয়ার চেষ্টা করলাম। অবনী একটু দূরে সরে গিয়ে বলল, এটা হসপিটাল, কখন কে চলে আসে বলা যায় না। কে আসবে? কেউ চলে আসবে। কেউ আসবে না। আমার কথাটা শেষ হওয়া মাত্রই একজন নার্স ঢুকলো। অবনী মুখ টিপে হাসলো। নার্স আমাকে দেখে বলল, ওষুধ ঠিক মতো খেয়েছেন তো? আমি বললাম, হ্যাঁ খেয়েছি। তারপর নার্স বলল, আপনি আজ বিকালে রিলিজ নিয়ে বাসায় চলে যেতে পারবেন। আমি তাকে বললাম থ্যাঙ্কস। তারপর নার্স বেরিয়ে যেতেই অবনী বলল, দেখছো, যদি তোমার কোলে বসে থাকতাম তো নার্স কি ভাবতো? ভাবতো বউকে আদর করছে। ইস, বউকে ঘরে আদর করতে হয়, হাসপাতালে আদর করার জায়গা নয়। আমি হেসে বললাম, আচ্ছা তবে তাই হবে।
ওয়েট অ্যান্ড সি। এরপর অনেকক্ষণ বসে অবনীর সাথে গল্প করলাম। ও হেসে গড়াগড়ি খাচ্ছিল আমার কথা শুনে। গল্প করতে করতে আম্মু চলে এলো। আম্মুর সাথে ওর অনেক কথা হওয়ার পর ও চলে গেল। আমি একটু ঘুমিয়ে নিলাম, শরীরটা একটু ফুরফুরে লাগছে। বিকেলে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাসায় চলে এলাম। পুরোটা বিকেল শুধুমাত্র ঘুমালাম। রাতে খাবার খেয়ে অবনীকে কল দিলাম। অবনী রিসিভ করে বলল, হ্যালো। কেমন আছো অবনী? হ্যাঁ গো, ভালো। তোমার শরীর কেমন? অনেকটা ভালো, একদম সুস্থ ফিল করছি, তবে হাঁটুর কাজটা একটু জ্বালা করছে। এই দশা আমার জন্যই হয়েছে, সরি গো। আরে না, ঠিক আছে, তুমি শুধু সবসময় পাশে থেকো, কখনো দূরে যেও না। আরো ভুলেও ওই কাজ কখনো করব? কখনো না। মনে থাকে যেন। খাইছো রাতে? হ্যাঁ, তুমি? আমিও মাত্র খেয়ে আসলাম। তা কি করছো এখন? তোমার ছবিগুলো দেখছি। আমার ফোনের গ্যালারিতে তো শুধু তোমারই ছবি। এই যে কেউ দেখলে ভাবে এটা তোমার ফোন। তাই নাকি? তাই। এই তুমি জানো তোমার সানগ্লাস পরা ছবিটা অনেক সুন্দর হয়েছে দেখতে। বাব্বা, তাই নাকি? কোনটা? আরে সেদিন রেস্টুরেন্টে গিয়ে যেটা তুললা। ও আচ্ছা। অবনী একটু চুপ থেকে বলল, সিদ্ধ, তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে গো। আচ্ছা 2 মিনিট ওয়েট করো, আমি আসছি। এই একদম না, আব্বু বাসায় আছে, বুঝে ফেলবে। কিছু বুঝবে না, সেদিনকার মতো চুপি চুপি তোমার রুমে চলে যাব। পিছনের পাইপ বে তুমি জানালা খুলে রাখো, আমি আসছি। না গো, তোমার শরীর ভালো নেই। আমারও তো তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। ওয়েট, আমি আসছি। অবনী কিছু বলতে যাচ্ছিল, আমি ফোন কেটে দিলাম। তারপর দ্রুত চলে আসলাম ওর বাসার নিচে। অবনীর রুমে ঢুকতেই ও দরজা লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরলো। আমিও বললাম, পাগলি। তোমার বুকে অনেক শান্তি গো। আসতে তো নিষেধ করছিলা। এত সাহস কিন্তু ভালো না, বুঝলে? আমি অবনীকে কোলে তুলে এনে বিছানায় শুয়ে দিলাম। ও চোখ বন্ধ করে ফেলল। আমি আলতো করে একটা চুমু দিয়ে বললাম, রাত জাগবে না? চোখের নিচে কালো দাগ পড়েছে, এক্ষুনি ঘুমাও। তুমি চলে গেলেই ঘুমাবো। যদি না যাই? কি করবা এখান থেকে? করার মতো কত কাজ বাকি। আমি আচমকা অবনীকে এক ঝাটকায় কাছে টেনে নিয়ে ওর কোমরে হাত দিয়ে একদম বুকের কাছে টেনে নিলাম। অবনী আমার পিঠের উপর হাত দিয়ে আমার গলা জড়িয়ে ধরলো। আমি ওর গলায় আলতো করে কয়েকটা চুমু এঁকে দিলাম। অবনী 2 হাতে আমার চুল জোরে টেনে ধরেছে আর জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে। বেশ কিছুক্ষণ এরকম পাগলামি চলার পর অবনী বলল, এর বেশি কিছু করাটা ঠিক হবে না, তুমি বাসায় যাও সিদ্ধ। আমি অবনীকে একটা চুমু দিয়ে বললাম, আচ্ছা যাচ্ছি। এরপর ওকে ছেড়ে দিয়ে আস্তে করে বেরিয়ে আসলাম জানালা দিয়ে। বাসায় এসে ফোন দিলাম ওর নাম্বারে, কিন্তু কল রিসিভ করলেন একজন লোক। রিসিভ করে বললেন, এই ছেলে, কে তুমি? এত রাতে তুমি এসেছিলে বাসায়, তাই না? আমি ভয়ে জড়সড় হয়ে গেলাম। অবনীর বাবা নয়তো ভাইয়া, বুঝতে পেরেছে। তাহলে চুপ করে রইলাম। উনি বললেন, স্নিগ্ধ। আমি বাসার ঠিকানা বলতে উনি বললেন, বলেই ফোন রেখে দিলেন। আমি অনেকবার কল দিলাম, কিন্তু নাম্বার বন্ধ। আমার গলা শুকিয়ে গেল। উনি তো আমাদের ভুল বুঝলেন, এবার কি হবে? বিদ্রোহ লেখকের কিছু কথা। আমি একটু পাগলা টাইপের, তাই দুষ্টমি করে বেশি করে ফেলি। অবনীকে কাছে পেলেই যাই বারবার, সুতরাং কেউ খারাপভাবে নেবেন না প্লিজ। আর কেমন হচ্ছে জানাতে ভুলবেন না। সারা রাত খুব টেনশনে ছিলাম, একটুও ঘুমাতে পারিনি। সকাল হতেই অবনীর বাবা চলে আসলেন। আমাকে আব্বু আম্মুর সামনে যা ইচ্ছা তাই বলে অপমান করলেন। আব্বুকে অনেক বাজে কথা শুনিয়ে দিলেন। আমাকে এমন সব বাজে কথা বললেন যা শোনার জন্য আমার ফ্যামিলি প্রস্তুত ছিল না। উনি অনেক অপমান করে চলে গেলেন। আমি মাথা নিচু করে বসে রইলাম। আব্বু এসে আমার গালে একটা থাপ্পড় দিয়ে বলল, ছি, এত নেমে গেছিস তুই? আমি কি বলবো বুঝতে পারলাম না। সত্যি বলার মতো কিছু নেই। আব্বু বলল, তোকে মানুষ করলাম। এসব শোনার জন্য আমার মরণ হলো না কেন? এটা শোনার আগে আব্বু, আসলে আমরা দুজন দুজনকে ভালোবাসি। রাখ তোর ভালোবাসা। ভালোবাসাবাসি এমনিতে করা যেত না? ওর বাসায় রাতে গিয়েছিস কেন? বাবা, আমাদের মাঝে সেরকম কিছু হয়নি। কিন্তু লোকটা কিভাবে অপমান করলো দেখলি? বাবা, আমি সরি। সরি আমাকে বলছিস কেন? ওই মেয়েকে ভুলে যাবি। আজকের পর থেকে আর কোনো যোগাযোগ রাখবি না ওর সাথে। কথাটা বলে আব্বু চলে গেল। আমার মাথায় যেন বাস ভেঙে পড়লো। এরকম কথা কখনো নিজের কানেও শুনবো সেটা আমি নিজেও ভাবিনি। আসলে প্রেমে পড়লে বোধ শক্তি লোপ পায়।
কিছুই মাথায় আসে না। কিন্তু এবার কি হবে? অবনীকে ভুলতে পারবো না আমি। রুমের দরজা বন্ধ করে বসে রইলাম সারাদিন। ফোনে একবারও অবনীর কলও এলো না। আমি জানি ওর উপর দিয়ে অনেক ঝড় যাচ্ছে। ওর বাবা যেভাবে আমাকে অপমান করলেন, ওকে নিশ্চয়ই সেভাবে বকা দিয়েছেন। অবনী কি একবার ফোন দিবে না? এভাবে সারাটা দিন কেটে গেল। আমি মরার মতো পড়ে রইলাম বিছানায়। শরীর এমনিতেই খারাপ, এখন আরও খারাপ লাগছে। অবনীর জন্য বুকটা ফেটে যাচ্ছে কষ্টে। বাইরে এসে এক প্যাকেট সিগারেট কিনে নিলাম। ঘরে এসে একটা সিগারেট বের করে ধরালাম। আমি কখনো স্মোকিং করিনি নিজের ইচ্ছায়, বন্ধুদের সাথে ফাজলামো করে কিংবা অনুরোধে টানতে হয়েছিল। এই প্রথম স্বেচ্ছায় ধরলাম। কিছু ভালো লাগছে না। অবনীর কোনো খোঁজ পাচ্ছি না। ওর বাসার সামনে যাওয়ার মুখও নেই আমার। কি করব কিছুই বুঝতে পারছি না। অবনীর ফোন বন্ধ। ধ্যাত, অসহ্য একটা লাইফ। কি যে করে বসি মাঝে মাঝে। নিজের উপরে রাগ হচ্ছে এখন। সিগারেট টানতে টানতে একটা প্যাকেট শেষ করে ফেললাম। তবুও রাগ কমছে না নিজের উপর। এখন কি কোনো উপায় নেই? দিন কেটে গিয়ে রাত হলো। আম্মু জোর করে ভাত খাইয়ে দিল একটু। খেয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। সিগারেট ধরিয়ে টানতে লাগলাম শুধু। ফোনের গ্যালারিতে শুধু অবনীর ছবি দেখতে লাগলাম। অবনীর চেহারাটা এত মায়াবী, দেখতে ইচ্ছে করে শুধু। অবনীকে দেখার জন্য বুকটা ছটফট করছে। এইভাবে থাকলে আমি মরে যাব। কিন্তু অবনী তো ফোনও ধরছে না। কি উপায় এখন আমার? রাত 12টা, ঘুম আসছে না। ভেবে ভেবে পাগল হয়ে যাচ্ছি। অবনীকে না দেখে কিছুতেই শান্তি পাচ্ছি না। কি যে করি? একবার কি যাব? যদি বিপদ হয় হোক। ওকে না দেখে আর যোগাযোগ না করে আমি থাকতে পারছি না। একবার যাবই, তারপর যা হওয়ার হবে। আমি দ্রুত বাসা থেকে বেরিয়ে পড়লাম। প্রতিদিন যেভাবে আসি সেভাবে চলে এলাম অবনীর বাসায়। ওর রুমে ঢুকে পড়লাম। এসে দেখে অবনী বালুর জড়িয়ে ধরে শুয়ে আছে। বোধহয় ঘুমিয়ে পড়েছে। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি এগিয়ে গিয়ে ওর মাথায় হাত রাখলাম। অবনীর চোখ মেলে তাকালো। আমাকে দেখতে পেয়ে বিষণ্ণ হয়ে অবাক হয়ে বলল, তুমি? তারপর উঠে আমাকে জড়িয়ে ধরলো শক্ত করে। আমি ওকে বুকে চেপে ধরে বললাম, থাকতে পারলাম না অবনী, তাই বাধ্য হয়েই। কিন্তু এতটা রিস্ক কেন নিলে? কিছু হবে না। তোমার বাবা জানে এইভাবে কাউকে অপমান করার পর সে ছেলে আর আসবে না। আব্বু তোমাকে খুব বাজেভাবে অপমান করেছে, তাই না? ব্যাপার না। তোমার জন্য এইটুকু শুনতেই পারি। আমার সব দোষ আমার জন্যই এমন হলো তোমার। আমি অবনীকে একটু জোরে চেপে ধরলাম। ধরে বললাম, ধুর পাগলি মেয়ে, তোমার দোষ কেন হবে? আই লাভ ইউ সিংতো, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চলো। না গো, এখান থেকে নিয়ে যাব, কিন্তু এইভাবে নয়, সম্মানের সাথে। সেটা কিছুতেই সম্ভব নয়। তুমি প্লিজ আমাকে নিয়ে চলো, প্লিজ সিংতো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি অবনীকে বুঝিয়ে বললাম, পারবা। 2টা দিন কষ্ট করো আর তোমার আব্বুকে বুঝাও আমরা কোনো খারাপ কাজ করিনি, শুধু ভালোবেসেছি। আমি চেষ্টা করব, কিন্তু আব্বু রাজি না হলে তুমি আমাকে নিয়ে যাবে বলো? সেটা তখন দেখা যাবে, কিন্তু আমি পালিয়ে বিয়ে করতে চাই না। প্লিজ সিংতো, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না। আব্বু বলে দিয়েছে সব রিলেশন শেষ করে দিতে। ফোন কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। অবনী কেঁদে ফেলল। জিজ্ঞেস করলাম, খেয়েছো কিছু? না, খেতে পারিনি, জোর করে একটু মুখে দিয়েছি। আমিও পারিনি। তাহলে এভাবে ছেড়ে যেও না প্লিজ, আমি মরে যাব। কথাটা বলতে বলতেই অবনী আমার ডান হাতটা নিয়ে ওর পেটের ওপর রেখে বলল, ধরো। কি বিস্ময়ে ঘরে বললাম, কি? একটু আদর করে দাও আমাকে, সারাদিন ধরে খেলেছি আমি, আর পারছি না। প্লিজ স্নিগ্ধ, একটু আদর করে দাও। আমি আস্তে করে ওর পেটে চাপ দিলাম। অবনী শিউরে উঠে আমাকে টেনে নিয়ে বিছানায় শোয়ালো। আমি ওর পেটে এক হাত রেখে ওর মাথাটা ধরে ওর ঠোঁটে চুমু দিলাম। অবনী কাঁদছে তো কাঁদছেই। আমি আস্তে আস্তে পেটের ওপর হাত বোলাতে বোলাতে মাথাটা পেটের ওপরে নিয়ে ওর শরীরের গন্ধ নিলাম। জামাটা আস্তে করে তুলে ওর নাভির ওপর আলতো করে একটা চুমু দিলাম। তারপর এগিয়ে এসে জড়িয়ে ধরলাম ওকে। অবনী বলল, এত কিছুর পরও কিভাবে তোমাকে ছেড়ে থাকবো? আমি পারবো না থাকতে, তুমি আমাকে নিয়ে যাও।
পাগলামি করো না, তুমি যেভাবে পারো আমার সাথে যোগাযোগ করবা। আমি আছি তো, একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। তোমার আব্বুর পা ধরে কাঁদবো প্রয়োজনে। আমাকে কাছে টেনে নিয়ে বলল, আমাকে আরো আদর করো প্লিজ। না অবনী, তোমার সব কিছু শেষ করে দিতে পারি না আমি। আমি তো তোমারই। তবুও এটা হয় না। আমি তোমার বাবার পা ধরে কান্নাকাটি করব। তবুও যদি একটু মাফ করে দেন উনি। তুমিও কাল ওনাকে একটু বুঝিয়ে বলবা, আর কি বলে আমাকে ফোন করে জানাবা। অবনী আমার শার্ট টেনে ধরে বলল, না, তুমি এভাবে আমাকে ফেলে যেও না, আমি তোমার সাথে যাব। প্লিজ অবনী, তোমার আব্বুকে বোঝাও, আমাকে জানাইও কি বলে। আমি কাল রাতে আবার আসব, আগে সবটা বুঝে নেই, তারপর তোমার আব্বুর পা ধরে ক্ষমা চাইব। অবনী কিছু বলল না, শুধু নীরবে কাঁদল। আমি বেরিয়ে খুব সাবধানে চলে এলাম বাড়িতে। সারাটা দিন খুব বিষণ্ণতার মধ্যে দিয়ে কাটালাম। অবনীর সাথে কোনোভাবে যোগাযোগ হলো না, ওর নাম্বারও বন্ধ, ও নিজেও একবারও ফোন দিল না। এইভাবে কি বাঁচা যায়? শরীর অসুস্থতার অজুহাত দেখিয়ে আজও অফিসে গেলাম না। কিন্তু অসুস্থতা তো আমার শরীরে নয়, অসুস্থতা আমার মনে। অবনী ছাড়া এই অসুখ কেউ দূর করতে পারবে না। সেই অবনীকেই পাচ্ছে না এক মুহূর্তের জন্য। সন্ধ্যার পর থেকে দম বন্ধ হয়ে আসতে চাইল। সারাদিন কতগুলো যে সিগারেট খেয়েছি তার হিসেব নেই। রাগের চোটে সিগারেট খেয়ে ফেলেছি অসংখ্য। কি করবো এছাড়া? জীবনটা যে দুর্বিষয়ে উঠেছে। বাসায় আব্বুকে অনেক করে বুঝালাম, একবার অবনীর বাবার সাথে কথা বলে বিয়ের ব্যাপারে আলাপ করা যায় কিনা, কিন্তু আব্বু কিছুতে রাজি হলো না। যে পরিবারের মেইন গার্জিয়ান এভাবে গাড়ি দিয়ে অপমান করতে পারে, তার ছোট হতে কিছুতেই আব্বু রাজি নয়। কিন্তু ছোট যা হবার তা তো হয়েই গেছি। এখন আমাদের দুজনকে এক করার চিন্তা করতে কি এমন অসুবিধা হবে? আব্বুকে অনেক অনুরোধ করেও কোনো কাজ হলো না। তাহলে ফাইনাল ডিসিশন এইটা যে আমি নিজেই যাব অবনীর বাবার কাছে, হাঁটু গেড়ে বসে ওনার পা ধরে ক্ষমা চাইব। অবনীও ক্ষমা চাইবে আর বুঝিয়ে বলবে ওর বাবাকে। কিন্তু অবনীর সাথে আগে এই ব্যাপারে কথা বলার দরকার। ওর ফোনও তো বন্ধ। তাড়াতাড়ি রাত না মুগ্গ, সোজা গিয়ে দেখা করে আসবো। সময় যেন আর কাটতেই চায় না। কি যে দুঃসময়ে কাটাচ্ছি। অবনী অবনী করে বুক ফেটে যেতে চাইছে। এরকম পরিস্থিতিতে জীবনে প্রথমবার পড়ছে আমি। অপেক্ষা করতে করতে অনেক রাত হয়ে গেল, প্রায় 11:30। এখন যেতে হবে অবনীর কাছে। তাই দ্রুত বাসা থেকে বেরিয়ে এসে অবনীর বাসায় চলে এলাম। অবনী জেগেই ছিল। আমাকে দেখে কিছুটা হেসে সামনে দাঁড়ালো। 2 দিনে কি বিদঘুটে চেহারা হয়েছে ওর। নিশ্চয়ই 3 রাত থেকে ঘুমায় না, গোসল করে না, খায় না ঠিক মতো, কোনো কাজই করে না, বোধহয় চুলও আশ্রয় না, চোখ ফুলে লাল হয়ে আছে ওর। আমি বললাম, এই অবস্থা করছো কেন নিজের? অবনী কেঁদে ফেললো। কাঁদতে কাঁদতে আমাকে জড়িয়ে ধরে বলল, আমি এভাবে আর বন্দি থাকতে পারছি না সিংহ, আমার খুব কষ্ট হচ্ছে। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললাম, বাবার সাথে কথা বলেছ? হ্যাঁ বলেছি, কিন্তু আব্বু কিছুতেই এই সম্পর্ক মেনে নেবে না। আর আব্বু আমাকে আর আগের মতন ভালোবাসে না সিংহ। আমার সাথে সব সময় রেখে রেখে কথা বলে। আমি না খেয়ে থাকলে কেউ এসে বলে না খেয়েছি কিনা। সারাদিন আমি রুমে পড়ে থাকি, কেউ একবার দেখতেও আসে না। সবাই ভাবে আমি বাজে হয়ে গেছি, আর কেউ আমাকে ভালোবাসে না সিংহ। অবনীর কথা শুনে আমারও কান্না পেয়ে গেল। বললাম, প্লিজ এইভাবে কেঁদো না অবনী। অবনীর কান্না আরো বেড়ে গেল। বলল, সিংহ, আমি অনেক চেষ্টা করেছি বোঝানোর, কিন্তু ওরা কেউ আমার কথা শুনছে না। কেউই বুঝতে চাইলো না আমাকে। আমি কি করব বলো তুমি? আমার কথা না শুনলে কিভাবে আমি ওদেরকে বোঝাবো? আমাদের ভালোবাসার খারাপ কোনো উদ্দেশ্যের জন্য ছিল না। আমি ওকে কোলে তুলে নিয়ে বিছানায় এনে শুয়ে দিলাম। অবনী আমাকে ঝাপটে ধরে শুয়ে রইল। বললাম, তুমি বোধহয় একটুও ঘুমাও না। আজ আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপর যাব। আমাকে ছেড়ে যেও না সিংহ, আমাকে সাথে করে নিয়ে যাও। আবারও বলছি না সবাইকে রাজি করিয়ে নিয়ে যাব। কিভাবে করাবে? আমি কাল তোমার বাবার মুখোমুখি হব, সোজাসুজি ওনার সাথে কথা বলবো। এরপর প্রয়োজনে তুমি আমি দুজনে ওনার পা ধরে ক্ষমা চাইব। অবনী আমার হাত ধরে বলল, চলো না আমরা পালিয়ে যাই। আমরা এবারে ছেড়ে চলে গেলে কেউ আর কিছু জানতে পারবে না।
বলতেও পারবে না। আমরা বিয়ের 1 বছর পর ফিরে আসবো, তখন সবকিছু ঠিক হয়ে যাবে। আব্বু আম্মু সব ভুলে আমাদের মেনে নেবে। আমি একটু ভেবে বললাম, আমি পালাতে শিখিনি, জয় করতে শিখেছি। কিন্তু আমরা যেভাবে ফেসে গেছি তাতে দুই পরিবারই এখন আমাদের বিপক্ষে। এখন ওদেরকে বুঝিয়ে রাজি করাতে চাইলে অনেক অনেক সময় কেটে যাবে। স্নিগ্ধ, প্লিজ একটু বোঝার চেষ্টা করো। যত সময় লাগে লাগুক, আমি কিছুতেই পালাবো না। আমি শেষটা দেখতে চাই। শেষে যদি সবটা ঠিক না হয়ে যায় তাহলে অন্য ব্যবস্থা নেব। অবনী আবারও কেঁদে উঠল। স্নিগ্ধ, প্লিজ বোঝার চেষ্টা করো। আমরা পালিয়ে যাই, পালিয়ে না গেলে আমরা কখনো একে অপরকে পাবো না। আমার ভাষায় কেউ রাজি নয়। আমার বাসাতেও নয়। আম্মু আর আমাকে সাপোর্ট দেয় না। তাহলে কিভাবে আমরা এক হব স্নিগ্ধ? অবনী আমার কলার ধরে টানতে টানতে কান্না করে ওকে সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কেঁদে ফেলেছি। আমারও খুব কষ্ট হয় ওকে ছাড়া থাকতে। অবনী আমার কলার ধরে টেনে কাছে নিয়ে গিয়ে বলল, আমাকে নিয়ে যাও তুমি, প্লিজ আমাকে নাও। একটু সময় দাও অবনী, তোমাকে আমি এখনই বিয়ে করব, কিন্তু একটু টাইম লাগবে। বাসায় চেষ্টা করে দেখি কিছু হয় কিনা। আমার শরীরটা নাও। কি বললা? আমার শরীরটা নাও। আমি আর এই কষ্ট সহ্য করতে পারছি না। আমি আমার সবকিছু তোমাকে দিতে চাই। এরপর তোমাকে না পেলেও আমার আর দুঃখ থাকবে না। আমি সুসাইড করব। আমি অবনীর মুখ চেপে ধরে বললাম, এইসব বাজে কথা বলিও না তুমি, প্লিজ অবনী। অবনী কাঁদতে কাঁদতে বলল, কি বলবো তাহলে? আমি সুসাইড করব। তোমাকে না পেয়েও এই অপবাদ সহ্য করে বাঁচতে চাই না। প্লিজ অবনী, শক্ত হও একটু। আমি কি বাসায় বলবো আমি প্রেগনেন্ট? তাহলে যদি ওরা রাজি হয়? সিসি, এসব কেন বলবা? এইটা বললে ওরা আমাদের আরো খারাপ ভাববে। আমাদের হয়তো বিয়ে দিয়ে দেবে, কিন্তু আজীবন খারাপ চোখে দেখবে আমাদের। দেখো, তোমাকে পাওয়ার জন্য আমি সব করতে পারি। আমি অবাক হয়ে বললাম, এতটা ভালোবাসে কেন আমায়? তুমি আমার তাই। অবনী আমাকে শক্ত করে ধরে রইল। আমি ওর চুলে হাত বুলিয়ে দিতে লাগলাম। অনেকক্ষণ পর ওকে ডাকলাম, কিন্তু সাড়া দিল না। অবনী ঘুমিয়ে পড়েছে। আরও অনেক কথা বলার ছিল ওকে, কিন্তু ঘুমিয়ে যখন পড়েছে আর ডাকবো না। মেয়েটা কতদিন থেকে ঘুমায় না, আজ একটু ঘুমাক। কিছুক্ষণ ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে কপালে একটা ছোট চুমু দিলাম, তারপর বেরিয়ে এলাম। পরের দিন সকাল হতে আম্মু ডেকে তুলে দিল অফিসে যাওয়ার জন্য। আমি গোসল সেরে ফ্রেশ হয়ে অফিসে চলে এলাম। অফিসে বসে বসে নিজেকে প্রস্তুত করতে লাগলাম। কিভাবে অবনীর বাবার মুখোমুখি হব, কি বলবো, কিভাবে ওনাকে রাজি করানো যাবে। এরপর বিকেলে অফিস থেকে ফিরে হালকা খাবার খেয়ে অবনীদের বাসা চলে এলাম। ওর বাবা আমাকে দেখে খুব রেগে গেলেন। আমি তবুও যথেষ্ট বিনয়ের সাথে সম্পর্কের ব্যাপারটা বুঝিয়ে বললাম, কিন্তু উনি বুঝতে চাইলেন না, উল্টো আমাকে অনেক কথা শুনিয়ে দিলেন। অবনীও নেমে এসেছে, ওর বাবার পায়ের কাছে পরে কান্নাকাটি করলো। আমি ওনার পা ধরে অনেক কাঁদলাম, ওনাকে বোঝানোর চেষ্টা করলাম আমরা একে অপরকে ছাড়া থাকতে পারবো না, কিন্তু উনি কিছুতে আমার কথা শুনলো না। আমাকে বেরিয়ে যেতে বলে শুধু একটা কথাই বললেন, যে রকম বেয়াদব ছেলে সাথে আমি আমার মেয়ের বিয়ে দিব না। অবনী তৎক্ষণাৎ জবাব দিল, আব্বু যদি বেয়াদব হয় তাহলে তোমার মেয়েও বেয়াদব, কারণ আমি ওকে আমার সাথে দেখার জন্য ডাকি। আমি না ডাকলে ও কখনোই আসতো না। অবনীর বাবা অবনীর গালে ঠাস করে একটা থাপ্পড় বসিয়ে দিলেন। এইটা দেখে আমার কান গরম হয়ে উঠল। বাবা হিসেবে মেয়েকে মারার অধিকার ওনার আছে, কিন্তু আমি তো ওকে ভালোবাসি। আমি সহ্য করতে পারছি না এটা। তবুও দাঁতে দাঁত চেপে ও বাড়ি থেকে বেরিয়ে হয়ে আসলাম। কি করব এখন আমি? অবনী যদি ভুলভাল কিছু করে ফেলে তাহলে খুব খারাপ হবে, কিন্তু ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না। কি করব এখন আমি? রাত 11টা বাজতে চলে এলাম ওর কাছে। এতক্ষণ শুধু মনে মনে বলছি অবনী যেন ভুলভাল কিছু না করে বসে। অবনী আমাকে দেখে কেঁদে ফেললো। আমি ওর গালে হাত বুলিয়ে দিয়ে বললাম, আমার জন্য আজ তোমাকে মার খেতে হলো, সরি অবনী। অবনী আমার গলা জড়িয়ে ধরে বলল, আমি কি কখনো ভেবেছি আমাদের ভালোবাসা এরকম অবস্থায় পড়বে? বলতে বলতে অবনী আমাকে কাছে টেনে নিচ্ছিল। আমিও আজ বাধা দিলাম না ওকে। মেয়েটার খুব কষ্ট হচ্ছে আমি জানি, কতদিন থেকে আমরা ফোনে কথা বলতে পারি না। অবনী আমাকে টেনে নিয়ে বিছানায় ফেলে অনেকগুলো চুমু দিল আমার গলায়।
আমার গালে, কপালে, মুখে, তারপর আলতো করে ঠোঁটে একটা চুমু দিয়ে মুখ তুলে বলল, তুমি সিগারেট খাওয়া শুরু করেছো? সরি অবনী, মাথা ঠিক থাকে না তাই খেয়ে ফেলছি। তুমি সিগারেট খেতে পারো, কিন্তু আমি আজ তুমি চলে যাওয়ার পর মা আমাকে খুব বাজে ভাষায় গালি দিয়েছে। বলতে বলতে আমার মাথাটা চেপে ধরে চুল টেনে ধরলো, তারপর আমার ঠোঁটে কামড় ধরে রইল অনেকক্ষণ, ছেড়ে দিয়েই নেমে এলো আমার গলায় ঘাড়ে অসংখ্য চুমু দিল। অবনী খুব পাগলামো করছে, কোথায় কোথায় চুমু দিচ্ছে না দিচ্ছে হিসাব নেই। চুমু দিতে দিতেই এক এক করে আমার শার্টের বোতামগুলো খুলে ফেললো, তারপর আমার খোলা বুকের অনেক কামড় বসিয়ে দিল। এরপর মুখ তুলে একবার তাকালাম, দেখলাম ওর চোখে অসম্ভব নেশা। আমিও উঠে বসতে যাব এমন সময় অবনী আমার বুকের উপর উঠে বসলো, তারপর ওর জামাটা খুলে ছুঁড়ে ফেলে দিল। ওর এরকম বুক দেখে আমি কেমন নেশাগ্রস্ত হয়ে উঠলাম, বসতে ইচ্ছে করছে ওকে। অবনী আমার বুকের উপর শুয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে খুব আদর করে দাও স্নিগ্ধ, আমি শুধু তোমার হতে চাই। এইভাবে অবনী নিজেকে আবেদন করার দৃশ্য দেখে আমাকে সামলাতে পারছি। তার উপর অবনী আমার ঠোঁটে চুমু দিচ্ছে বারবার। আমি ওর পিঠে একবার হাত বুলিয়ে দিয়ে পাগল হয়ে গেলাম যেন। এত মসৃণ আর কোমল, খেয়ে ফেলতে ইচ্ছে করছে, কিন্তু সেটা তো করা যায় না, এইসব করলে বেশি অন্যায় হয়ে যাবে। আমি অবনীকে সরিয়ে দিয়ে উঠে বসলাম। অবনী আমাকে কাছে টেনে নিতে চাইছিল, আমি বাধা দিয়ে বললাম, এর সময় এখনো আসেনি, সময় হলে সব হবে। আমরা যতদূর এগিয়েছি সেটা অনেক হয়ে গেছে। অবনী আমাকে ছেড়ে দিয়ে অভিমানী গলায় কাঁদতে কাঁদতে বলল, যাও, চলে যাও তুমি, আমি মরে গেলেই বা তোমার কি, আমি তো মরেই যাব। তাই তোমাকে আপন করে পেতে চেয়েছিলাম, কিন্তু তুমি তো আমাকে চাও না, আমার মরণটাই চাও। তাই হোক, তুমি চলে যাও। আমি এগিয়ে এসে অবনীর মাথাটা ধরে কপালে একটা চুমু দিয়ে বললাম, ভালোবাসলে একটু ধৈর্য ধরতে হয় অবনী, কষ্ট পেও না, আরও ভুলেও মরার কথা বলিও না, আমি দেখছি কি করা যায়। আমি অবনীকে ছেড়ে বেরিয়ে এলাম, জানি ও খুব কষ্ট পেয়েছে। এরকমভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার পরও আমি ওকে গ্রহণ করলাম না, এটা ওর জন্য অনেক কষ্টের। তাছাড়া ওর মাথা খারাপ হয়ে গেছে, আমার সাথে কতদিন থেকে ফোনে কথা বলতে পারে না, সারাদিন রুমে বন্দি, খাওয়া দাওয়া নেই, বাবা মায়ের কত গালাগালি শুনতে হচ্ছে। এত কিছুর মধ্যে একবার কাছে পেলে একটু আদর চাইবেই, কিন্তু আমি কি করব, এটা যে অন্যায়, আর কোনো ভুল হতে দিতে চাই না আমি। এবার ওকে যেভাবে পারি বিয়ে করতে হবে, প্রয়োজনে জান দিয়ে দেব, তবু অবনীকে পাওয়ার চেষ্টা করতেই হবে। আমি আবারও আসবো ওর বাবার কাছে, আরেকবার ছোট হব। কিন্তু পরের দিন অফিস থেকে এসে শুনি অবনীরা বাসা চেঞ্জ করেছে। আমার বুকের ভিতর যেন বজ্রপাত হয়ে গেল। অবনীর ফোন তো বন্ধ, বাসাও চেঞ্জ, এবার কিভাবে ওর সাথে যোগাযোগ হবে আমার? অবনীকে কাল রাতে ওভাবে ফিরিয়ে দেওয়ার পর থেকে এমনিতেই আজকে সারাটা দিন আমি প্রচুর কষ্ট পেয়েছি, এখন আবার এভাবে চলে গেল, আমি বাঁচবো কিভাবে? আমি পাগল প্রায় হয়ে গেছি। দেখতে দেখতে এক সপ্তাহ কেটে গেছে, অবনীর কোনো খোঁজ পাইনি। আমি জানি না সে এখন কোথায় আছে, কিভাবে আছে, বেঁচে আছে নাকি বিয়ে হয়ে গেছে, কিছুই বুঝতে পারছি না। ওর সাথে যোগাযোগ করার কোনো সুযোগ পাইনি এই কয়দিনে। ওর নাম্বার বন্ধ, ওদের বাসার ঠিকানা জানি না, খুব সম্ভবত অনেক দূরে কোথাও চলে গেছে ওরা। ঢাকায় আছে কিনা তাও বুঝতে পারছি না। এদিকে আমার অবস্থা একদম পাগলের মতো হয়ে গেছে। সেই রাতে অবনীকে অতটা কাছে পাওয়ার পর আর কিছুতেই ওকে ভুলে থাকতে পারি না আমি। সবসময় ওর কাছে ছুটে চলে যেতে ইচ্ছা করে। এত কাছে থেকেও এরকমভাবে কোনো মেয়েকে কখনো দেখিনি আমি। ওর সেই অপরূপ সৌন্দর্য অচ্ছন্ন করে রেখেছে আমায়, আর ওর মনটা প্রতি মুহূর্তে আহ্বান করে ডাকছে আমাকে। কিভাবে দূরে থাকি ওর কাছ থেকে? অফিস থেকে বাসায় ফিরে চুপচাপ বসে সিগারেট টানছি, অবনীর কথা খুব মনে পড়ছে। কিনে দেওয়া শার্ট গায়ে দিয়ে বসে আছি, সব কিছুতেই অবনীর স্পর্শ লেগে আছে। এখনও মাঝে মাঝে মনে হয় আমার গলায় ওর কোমল ঠোঁটের স্পর্শ করছে। মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম থেকে চিৎকার করে উঠি। আমার এই অবস্থা কাটানোর জন্য আব্বু আম্মু আমাকে বিয়ে দিতে চাইছে, কিন্তু ওরা বোধহয় এখনও বুঝতে পারেনি অবনীকে ছাড়া এই সিগনোর জীবন অর্থহীন। অসহ্য যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর, দুমড়ে মুচড়ে যাচ্ছে, মনে হচ্ছে বুকের ভিতরে টর্নেডোর মতো তোলপাড় শুরু হয়ে গেছে। কি যে কষ্ট হচ্ছে কাউকে বোঝাতে পারবো না। আমি সত্যি ওই মেয়েটাকে নিজের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। এসব ভাবতে ভাবতে চোখ ভিজে যাচ্ছিল।
এমন সময় মোবাইলটা বেজে উঠল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখি একটা অচেনা নাম্বারটার দিকে বুকটা স্যাত করে উঠল। যদি অবনী ফোন দিত তাহলে আমার মতো খুশি বোধহয় কেউ হতো না। কিন্তু রিসিভ করতে শুনি একটা পুরুষের গলা, শুনেই মনটা খারাপ হয়ে গেল। বললাম, কে বলছেন? আমি অবনীর বাবা। অবনীর বাবা? আমি চমকে উঠলাম। উনি তো আমাকে সহ্য করতে পারে না, তাহলে উনি কেন ফোন করেছেন? মন নতুন একটা আশার আলো ফুটে উঠল। বললাম, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা সিগদ। কথাটা বলে উনি কেঁদে ফেললেন। তবে কি কোনো বিপদ হয়েছে? উনি ভেবে কাঁদছেন কেন? আমার ভয় বেড়ে গেল। হঠাৎ করে বললাম, আঙ্কেল আপনি কাঁদছেন কেন? কি হয়েছে? বাবা অবনী। আমার বুকের ভিতর ধুমধুম করে আওয়াজ হচ্ছে। আমার অবনীর কিছু হয়েছে? উনি কাঁদছেন কেন? উনি বললেন অবনী সুসাইড করার চেষ্টা করেছিল। ওর অবস্থা খুবই খারাপ, বাঁচানো যাবে কিনা ডাক্তারও বলতে পারছে না। উনি ঝরঝর করে কেঁদে দিলেন। আমিও চিৎকার করে উঠলাম, এসব কি শুনছে আমি? কিছুতেই হতে পারে না, কিছুতেই না। আমার পা দুটো যেন অবশ হয়ে গেল। মেঝেতে ধপ করে পড়ে গেলাম। ফোনটাও পড়ে গেল হাত থেকে। মাথাটা ঘুরছে ভীষণ। অবনীকে ছাড়া এই সিগদ বাঁচতে পারে না। আমিও মরে যেতে চাই। ফোনটা আবারও বেজে উঠল। আমি হাতও নড়াতে পারছি না, তবু অনেক কষ্টে হাত বাড়িয়ে ফোনটা নিলাম। অবনীর বাবা বললেন, সিগদ তুমি প্লিজ একবার হাসপাতালে আসো, অবনীকে একবার দেখে যাও। আমার বিশ্বাস ও চোখ মেলে তোমাকে দেখতে পেলে ওর খারাপ কিছু হবে না। তুমি কি আসবে? আমি উঠে দাঁড়ানোর চেষ্টা করে বললাম, হ্যাঁ আঙ্কেল আমি আসছি। আমার জন্য অবনীকে বাঁচতে হবে, নয়তো এই সিগদ মরে যাবে। ফোনটা পকেটে রেখে সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করলাম। গায়ে শক্তি পাচ্ছি না, তবুও মনের জোরে পা ফেলালাম। আম্মুকে ডেকে বললাম অবনীর অবস্থার কথা। আমি হাঁটতে পারছি না দেখে আম্মু এসে আমাকে ধরলো। আম্মুর কাঁধে ভর দিয়ে বাইরে এসে গাড়িতে উঠলাম। হাসপাতালে এসে গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি অবনীর কাছে চলে এলাম। ওর মুখে অক্সিজেন লাগিয়ে শুয়ে রাখা হয়েছে। খুবই খারাপ অবস্থা। ওর চেহারা শুকিয়ে গেছে, একদম কঙ্কালের মতো হয়ে গেছে। দেখে আমার খুব কষ্ট হচ্ছে। মেয়েটা আমার চেয়েও আমাকে বেশি ভালোবাসে। অবনীর বাবা আমাকে বুকে জড়িয়ে ধরে বললেন, বাবা আমাকে মাফ করে দিও। তোমাকে এভাবে অপমান করার কারণে আজ আমার মেয়ের জীবন চলে যাচ্ছে। সি আঙ্কেল, এভাবে বলবেন না, ওর কিচ্ছু হবে না। আজ বুঝতে পেরেছি তোমাদের ভালোবাসা মিথ্যা ছিল না। যদি কোনো খারাপ উদ্দেশ্য থাকতো আমার মেয়েটা এভাবে জীবন দিত না। বলতে বলতেই উনি কেঁদে দিলেন। আমিও ওনাকে সান্ত্বনা দিয়ে বললাম, অবনী ভালো হয়ে যাবে, আমার জন্য ওকে ভালো হতেই হবে। এরপর ডাক্তারের সাথে কথা বললাম। ডাক্তার জানালেন অবস্থা খুবই আশঙ্কাজনক, কিন্তু যেহেতু স্নিগ্ধর জন্য এই অবস্থা হয়েছে, ও একবার স্নিগ্ধকে দেখলে একটু উপকার হতে পারে। তবুও কিছু বলা যাচ্ছে না। ডাক্তারের কথা শুনে ভেঙে পড়লাম না আমি। যেভাবে হোক অবনীকে সেরে তুলতেই হবে। আমি এসে অবনীর শিয়রে বসে রইলাম। এভাবে কঠিন সময় পার হচ্ছিল সকলের। অবনীর বাবা মা, আমার বাবা মা সবাই নামাজে বসে দোয়া করছেন অবনীর জন্য। আর আমি ওর মাথার কাছে এসে বসে আছি ঠাই চেয়ে অবনীর দিকে। আমার বোধ শক্তি লোপ পেয়েছে। কত লম্বা সময় যেন পেরিয়ে যাওয়ার পর অবনীর জ্ঞান ফিরল, কিন্তু আমাকে দেখে কোনো পরিবর্তন হলো না ওর। শুধু এ যাত্রায় বেঁচে গেল। প্রায় এক সপ্তাহ পর কিছুটা পরিবর্তন এলো। অবনীর চোখ মেলে এদিক সেদিক তাকাতে পারে, মাথা ঘুরিয়ে তাকাতে পারে, ইশারায় টুকটাক কথা বোঝাতে পারে, কিন্তু হাত পা নাড়াতে পারে না। আমি সবসময় ওর সেবা করে যাচ্ছি। অবনীর বাবা মনে মনে খুশি। আমাকে ভুল বুঝে ভুল করেছিলেন, সেটা বুঝতে পেরেছেন উনি। এভাবে দেখতে দেখতে 20 দিন পার হয়ে গেল। অবনী আগের চেয়ে একটু ভালো হয়েছে, কিন্তু এখনও কথা বলতে পারে না, হাঁটা চলাও শক্তি নেই। আমি অবনীর বাবাকে বললাম, আমি অবনীকে এই অবস্থায় বিয়ে করতে চাই। ওকে এইভাবে হাসপাতালে ফেলে রাখা ঠিক হবে না। আমি ওকে বাসায় নিয়ে গিয়ে সুস্থ করে তুলব। কিন্তু ও তো কথাই বলতে পারে না, বিয়ে হবে কিভাবে? হাতে কিছুটা হলেও জোর এসেছে। রেজিস্ট্রেশন পেপার তো সাইন করতে পারবে। রাষ্ট্রীয়ভাবে বিয়েটা করি। ও কথা বলতে পারলে না হয় আবারও বিয়ে করব। কিন্তু সেটা কেমন হয়ে যায় না? আঙ্কেল প্লিজ, আমি কথা দিচ্ছি আমি অবনীর সাথে শারীরিক কিছু করব না। সব কিছু ঠিক থাকবে, কিন্তু নিজে ওকে সুস্থ করে তুলতে চাই। প্লিজ না করবেন না। আমার জিদের কাছে হার মানতে হলো ওনাকে। ম্যারেজ রেজিস্ট্রেশন করে অবনীকে বাসায় নিয়ে এলাম। আমি ও
আম্মু সর্বক্ষণ ওর সেবা করে যেতে লাগলাম। ধীরে ধীরে অবনীর শরীর অনেকটা সুস্থ হয়ে উঠল। হাঁটতে পারে না, কিন্তু কথা বলতে পারে টুকটাক। এই সুযোগে কাজে ডেকে বিয়েটা পরিয়ে ফেললাম। এখন অবনী আমার স্ত্রী। এরপর আরও দ্রুত ও সেরে উঠতে লাগলো। পুরোপুরি সুস্থ হতে সব মিলিয়ে 4.5 মাস লেগে গেল। কিন্তু সময়টা যতই দীর্ঘ হোক, অবনীকে আপন করে পেয়েছি, এটা আমার জন্য অনেক। ও যদি সুস্থ না হতো, সারা জীবন এভাবে ওর সেবা করে যেতাম। সবসময় যে ওর ভালোবাসা পেতে হবে এমন তো কথা নেই। আমি আমার ভালোবাসা দিয়ে সবটা পুষিয়ে দিতাম। এই 4 মাসে অবনীর প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেছে। আজ অবনী সম্পূর্ণ সুস্থ। ও শুয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমি বসে ওর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি আর চেয়ে আছি ওর দিকে। ওর ঘুমন্ত মুখটা খুবই মায়ারি দেখে। যতবার দেখি ততবারই ওর প্রেমে পড়ে যায়। অবনী চোখ মেলে একবার তাকিয়ে ঘুম জড়ানো গলায় বলল, ঘুমোবে না? আজ তোমাকে দেখবো। এভাবে দেখছো কেন? আরো কাছে এসে দেখো। অবনী 2 হাতে আমার কলার টেনে ধরে আমাকে কাছে টেনে নিল। কতদিন পর অবনী স্বাভাবিক হয়েছে। প্রায় 5 মাস পর আমাকে কাছে টেনে নিল ও। বললাম, অবনী, আই লাভ ইউ। আই লাভ ইউ স্নিগ্ধ। বলে আমাকে কাছে টেনে নিয়ে জড়িয়ে ধরলো। আমি ওর মাথাটা বুকের ওপর চেপে ধরে রইলাম। মনে প্রশ্ন ছিল, সে কি ফিরে আসবে? ভেবেছিলাম অবনী আর ফিরে আসবে না আমার কাছে, কিন্তু ভালোবাসার শক্তিতেই ও ফিরে এসেছে আবার। সত্যি ভালোবাসার চেয়ে বড় কিছু আর হয় না। খুব ভালোবাসি এই পাগলিটাকে, খুব বেশি ভালোবাসি।